আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 5 আগস্ট থেকে 3 দিন বাংলাদেশ চলেছে কোনো সরকার ছাড়াই। দীর্ঘ সময় দেশে ছিল না কোনো পুলিশ, সড়কে ছিল না কোনো ট্রাফিকও। এমন পরিস্থিতিতে সারা দেশের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুখে বাঁশি, হাতে লাঠি নিয়ে ইশারায় তার ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন সড়কে দারুণভাবে। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রাত জেগে মহল্লায় পাড়া দেওয়া, লুট হওয়া জিনিসপত্র ফেরত আনা, বাজার মনিটরিংয়ের মতো কাজগুলোতেও সাফল্য দেখেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ফিরে এসেছে আগের চিরচেনা চেহারা। আবারও শুরু হচ্ছে সেখানে গাড়ি পার্কিং, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা, উল্টো পথে গাড়ি চলা সহ সব ধরনের অনিয়ম। ফলে একটি স্থায়ী কাঠামো তৈরি করে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন নগরবাসীরা অনেকেই। রাষ্ট্রের প্রতিটি স্তরে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, স্বেচ্ছাচারিতা, দায়িত্বহীনতা, উগ্রতা, দাম্ভিকতার বিরুদ্ধে এবং নাগরিক অধিকার ও মর্যাদা ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে গত জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলন হয়েছে দেশে। সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে গঠিত হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবীন প্রবীণের অন্তর্বর্তী সরকার। এই সরকারের মূল লক্ষ্যই রাষ্ট্র সংস্কার। দেশের গণপরিবহন খাতে রাজনীতিবিদ এবং প্রভাবশালী পরিবহন ব্যবসায়ীদের গড়ে তোলা সিন্ডিকেটের দৌরাত্মে যে নৈরাজ্য দিনের পর দিন চলে আসছে, অনেকের প্রত্যাশা এই সরকার সেই নৈরাজ্যও দূর করবে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, শেখ হাসিনা সরকারের গত 1.5 দশকে যোগাযোগ ব্যবস্থায় বহু অবকাঠামো যুক্ত হয়েছে, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার তৈরি হয়েছে, তবে এগুলোর কোনোটি গণপরিবহন বান্ধব নয়। কেউ কেউ বলছেন মেগা প্রকল্পে মেগা দুর্নীতির সুযোগ থাকা এইসব প্রকল্প যতটা গুরুত্ব পেয়েছে, গণপরিবহন খাত ততটাই অবহেলিত হয়েছে। ফলে এই 1.5 দশকে সড়কের গতি 21 কিলোমিটার থেকে নেমে ঠেকেছে 5 কিলোমিটারের নিচে। বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে বারবার মুখ থুবড়ে পড়েছে। রাজধানী ঢাকায় গণপরিবহনের চেহারা দেখলে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। একদিকে সরকারি বিনিয়োগ এবং মনোযোগের অভাব, অন্যদিকে পরিবহন মালিক শ্রমিকদের সীমাহীন নৈরাজ্যে নগরবাসীর ভোগান্তি ঠেকেছে চরমে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নৈরাজ্যমুক্ত গণপরিবহন ব্যবস্থার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক MA সাইদ, নগরবিদ স্থপতি ইকবাল হাবিব, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং বুয়েটের শিক্ষক, নগর পরিবহন বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। দর্শক, আপনিও চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। এই জন্য ফোন করুন স্ক্রলে দেখো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইলিয়াস কাঞ্চন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। যখন কিছুই ছিল না তখন শিক্ষার্থীরা কিন্তু দেখিয়েছে যে মুহূর্তের মধ্যে কিভাবে উল্টা দিক থেকে গাড়ি আসা বন্ধ হয়ে গেছে, কিভাবে আপনার সড়কে দুইটা লেন করে, ছোট সড়কে 2 লেন করে রিক্সা কিংবা গাড়ির চলাচলের ব্যবস্থা করেছে। কিন্তু তারা সড়ক ছেড়ে দেওয়ার পর থেকে আবারও সড়কে নৈরাজ্য ফিরে এসেছে। এটাকে আপনি কিভাবে দেখেছেন? আপনি জানেন যে আমরা বিগত 10-12 বছরে এই স্টুডিওতে আপনাদেরকে নিয়েই একাধিকবার, আমি তো বলবো যে প্রায় শতকের মতো এই আলোচনাই আমরা করেছি, কিন্তু কেউ কোনো কর্ণপাত করে। আমি এই কথাটি বলেছি অলরেডি যে আমার এই ছাত্ররা তো প্রতিদিন এসে সড়কে তো এইগুলো করবে না, সম্ভব না। তারা দেখিয়েছে, তাদের লেখাপড়া আছে, তো সেই জন্য স্থায়ী সমাধান করতে হবে। তো সেই স্থায়ী সমাধানটা হলো গিয়ে যে এতদিন কেন তারা মেনেছে একটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু যে অন্যায় করলে পরে তাহলে ছাত্ররা ধরবে। কিন্তু এখন কিন্তু ধরার মানুষগুলোকে, আগের মানুষগুলোই কিন্তু রাস্তার মধ্যে আছে এরা এখন স্বস্তি ফিরে পেয়েছে। বরঞ্চ এতদিন কিন্তু তারা স্বস্তিতে ছিল না, কিন্তু যতদিন আমার এই ছাত্ররা রাস্তায় ছিল ততদিন কিন্তু তারা স্বস্তিতে ছিল না। তো যে কারণের জন্য একটা পুরো আমূল পরিবর্তন যদি না আনেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু সড়ককে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। প্রথম যে জিনিসটা সেটি হলো গিয়ে যে আমার কাছে কথা হলো যে পুরো পরিবর্তনের মধ্যে প্রথমে আমি যেটি বলতে চাই যে সিস্টেমটার মধ্যে এই যে আপনার গণপরিবহন চলছে, এই সিস্টেমটা টোটালটা চেঞ্জ করতে হবে। এই সিস্টেমটা আসতে হবে গণপরিবহন সরকারের দায়িত্বের মধ্যে থাকতে হবে।
সরকারের দায়িত্বের মধ্যে থাকতে হবে, এবং এই দায়িত্বের মধ্যে একটা মডেল কিন্তু আনিসুল হক সাহেব কিন্তু দেখিয়ে গিয়েছিলেন। সেই মডেলটা অবশ্যই চালু করতে মানে হবে। উনি থাকলে হয়তো চালু করতে পারতেন, সেটা হতো। কিন্তু তো সেই মডেলটা অবশ্যই করতে হবে। কারণ হলো যে একটা বাসের 2 জন মালিক, 3 জন মালিক, তারপরে এই যে নানান রকমের এই কিসিম যদি আপনি এখানে সড়কের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি এই সড়কের মধ্যে কখনোই কিন্তু আপনি শৃঙ্খলা ফেরাতে পারবেন না। কিন্তু পাশাপাশি সিস্টেমের মধ্যে যদি এটি গণপরিবহন যদি সরকারের কাছে যায়, তাহলে আনিস সাহেবের যে প্রকল্পের মধ্যে সেটার মধ্যে শুধু যে বাস চালানোর বিষয়টা ছিল তা না, কিন্তু সেখানে কিন্তু এক একটা সড়কের মধ্যে এক এক কালারের বাসের সঙ্গে কিন্তু যুক্ত ছিল যে সেখানে ডিপো থাকবে, বাসগুলো কোথায় মানে করবে, এবং ঠিক করার জন্য গ্যারেজের যে বিষয়টা সেটাও মানে একটা প্রকল্পের মধ্যে ছিল। পাশাপাশি যে ছিল যে চালকরা চালাবে গাড়ি, তাদেরও কিন্তু ট্রেনিংয়ের একটা বিষয় কিন্তু এখানে কিন্তু এই জায়গাটার মধ্যে ছিল। কিন্তু আমাদের এখানে এই যে মনে করেন যে যারা এই সড়ককে মানে এতদিন ধরে যারা ব্যবহার করে আসছে, এখানে যে নেতৃত্ব যেটা গড়ে উঠেছে, সেই নেতৃত্বটা তো একটা মনে করেন যে এই চালকদেরকে, সাধারণ মালিকদেরকে, এদেরকে আসলে লাঠিয়াল বাহিনী হিসাবে কিন্তু এখানে ব্যবহার করছে, কিছু হলেই বন্ধ করে দেবে, এবং তাদেরকে যে এই যে জীবনবোধ, এই যে চালকদের জীবনবোধ এবং তাদের যে আপনার এখানে কতবার আমরা আলোচনা করি যে চালকের আপনার গিয়ে নিয়োগপত্র পর্যন্ত তারা দেয়নি। এই যে একটা অনিয়ম রেখেছেন, অনিয়মটা কেন রেখেছে সেটাও আপনি জানেন যে আমি বহুবারই এই কথাগুলো বলেছি। আমার একটা উদাহরণও দিয়েছে, যেহেতু আমি ফিল্মের লোক, আমি একটা সত্যজিৎ রায়ের ছবির কথা আমি বলেছি, বহুবার বলেছি, আবারও আমি বলতে চাচ্ছি যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের যে একটা সিন ছিল, সেখানে বলা হয়েছিল এই মন্ত্রী বলো তো আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আমার কোনো প্রবলেম হবে না। তখন বলে যে লেখাপড়া বন্ধ করে দেন। বলে যে লেখাপড়া কেন বন্ধ করব? বলে যে জানবেও না, প্রশ্নও করবে না। তো এরা কিন্তু এই যে পরিবহন সেক্টরের যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু এইভাবেই কিন্তু ওই রুলটাই কিন্তু এরা এখানে করেছে। তাদের জীবন মান, জীবন বোধ কোনো কিছুই কিন্তু এখানে কিন্তু মানে করে নাই। কিন্তু তাদেরকে বরঞ্চ লাঠিয়াল বাহিনী হিসাবে, তাদের হিসাবে যখনই দরকার হয়েছে এবং অন্যায় করতে তাদেরকে প্রবুদ্ধ করা হয়েছে যে তোর কোনো কিছু হবে না, আমি আছি, এবং সেটাও করেছে তারা। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, 5টা 10টা মানুষ মরে গেছে, কোনো বিচার আচার কোনো কিছু হয়নি, এবং তারা মানে দিব্যি তারা মানে চলেছে। তো এই যে সিস্টেমটা যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার গিয়া এই মানে মনে করেন যে আমরা কয়দিন রাস্তায় নেমে এটাকে ঠিক করব, একটা পুরো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। পাশাপাশি আমি যদি একটু সময় দেন তাহলে আমি আর একটু সময় নিই। জি, পরিবারের সবার কাছে একটা রাউন্ড ঘুরে আসি। আপনার কাছে আমি আবার আসবো। ইস্তফাতে ইকবাল হাবিব, দীর্ঘদিনও রাজধানী ঢাকায় কিংবা সারা দেশে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠল না কিসের জন্য ইকবাল হাবিব? আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু মানে কোনো জায়গায় সরকার এটাকে কোনো গুরুত্বের জায়গায় নেয় নাই। আসলে প্রথমে আমি যাদের কারণে আজকে এখানে আমি মনে করি যে একটা মুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি যে একটা প্যারাডাইম শিফট, একটা ধাক্কা দরকার ছিল, এবং সেটা আমরা এই এতটা বছরে আমরা অনেকে এখানে এই একই বিষয় অনেকবার এসেছি, আমরা ধাক্কাটা দিতে পারি নাই। সেটা হচ্ছে একটা প্যারাডাইম শিফট দরকার, ধনী তোষণ নীতিমালা থেকে সরে সকলের অন্তর্ভুক্তিতায় একটি গণপরিবহন ব্যবস্থার উপরে আমাদের পুরো পরিবহন সেক্টরটাকে দাঁড় করা, অর্থাৎ সকলে মিলে সবার জন্যে এরকম একটা ব্যবস্থা আমরা কিন্তু কখনোই তৈরি করতে পারিনি। আমরা যত বিনিয়োগ করেছি, ঢাকা শহরের সকল তথ্য বলছে ৭৭% যতটুকু সড়ক আছে, সেই সড়ক আবার যদি আপনি হিসাবটা একটু ছোট্ট করে বলি, ঢাকা শহরে 20 ফিটের যে বড় বা ওয়াইড সড়ক আছে মাত্র 10%, আর 20 ফিটের চেয়ে ছোট আছে প্রায় 50%। তার মানে আমি এই 20 ফিটের চেয়ে বড় যে রাস্তাগুলো, এটা যদি একটু মহাসড়ক বলি, তাহলে ওই সড়কগুলোতে আপনি যদি তাকিয়ে দেখেন, মিরপুর রোড এবং সাত মসজিদের অ্যাকচুয়াল হিসাব থেকে বলছি, ৭৭% দখল করে থাকে প্রাইভেট কার, যার মোডাল শেয়ার অর্থাৎ মানুষ বহন করে মাত্র 15%। 15% মানুষ ৭৭% রাস্তা দখল করেছে, আর 85% মানুষ ব্যবহার করছে মাত্র 23% সড়ক। এই একটা জায়গায় যদি তাকাই তাহলে আমরা বুঝবো যে গণপরিবহন এখানে একটা মেজর সাবস্টিটিউট না,
না, এবং কিন্তু এটা করতে দেওয়া হয়নি। মানে আমরা কিন্তু অনেকেই আমাদের বলেছে যে দেখেন, আমার যদি একটা ভালো বাস সার্ভিস থাকতো, আমি যদি আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারতাম, তাহলে কিন্তু আমার এই খরচটা লাগতো না, এই ড্রাইভার রাখতে হতো না, গাড়ি রাখতে হতো না। সব দেশ এটা করছে। এখন সুবিধাটা কি? আপনি যদি ধরে নেন যে অর্থনৈতিকভাবে একটা দেশের এগিয়ে যাওয়ার দর্শন হলো কত বেশি প্রাইভেট গাড়ি সে কিনতে পারছে, তাকে আপনি কি বুঝাবেন? আমরা তো বুঝাতে সক্ষম হলাম না যে আপনি এই উন্নয়নের রেলগাড়িতে সবাইকে নিয়ে উঠেন, আপনি মাত্র 17% লোক নিয়ে উঠবেন, এলিভেটেড এক্সপ্রেসও করবেন, আপনি মেট্রো রেলও করবেন। আপনি কি জানেন যে একটা মাত্র রুট হয়েছে মেট্রো রেল 6, তো সবগুলো একসাথে শেষ হয় মাত্র 21% লোক আপনি, তারপরেও তার মানে আপনি অনেক বিনিয়োগ করে 21%, আর তার হাজার ভাগের 1 ভাগ বিনিয়োগ করলে আপনি পদচারী বান্ধব, যাতে করে মানুষ নিরবিচ্ছিন্ন মতো হেঁটে যেতে পারে, সাইকেল বান্ধব, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ হলো বাস বান্ধব। কেন বাস বলছি? একটি বাস পরিষ্কারভাবে 20টি গাড়িকে সাবস্টিটিউট করতে পারে। তাহলে আপনি মনে মনে চিন্তা করেন, আমার যতটুকু সড়ক আছে 10%, এটা নিয়ে অনেকে বগল বাজাতো 10% সড়ক অতএব সমাধান নাই, ফালতু কথা। 10% সড়কের আপনি ক্যাপাসিটি 30% বাড়াতে পারবেন, 3 গুণ বাড়াতে পারবেন। শুধু এইভাবে চিন্তা করেন যে আপনি 20টা গাড়ি একটা বাস যদি রিপ্লেস করতে পারে, আপনি 20টা গাড়ির জায়গায় অন্তত 10টা গাড়ি রিপ্লেস করেন, 10টা গাড়ি থাকুক, আপনি কিন্তু ক্ষমতা বাড়ালেন ওই সড়কে, যেহেতু 78% সড়কে প্রায় 38%। তার মানে এই যে ক্ষমতা বাড়ালেন, এটি করার জন্য আপনার মেকানিজম কি? ইলেকট্রিক বাস নামানো, নারী বান্ধব, মানে শাড়ি পরে যেন উঠতে পারে, প্রতিবন্ধী বান্ধব, এবং অনেক বেশি, যেটা উনি বলছিলেন আনিস ভাইয়ের সাথে আমরা থেকে চালু করার চেষ্টা করি। এমনকি বাসগুলোর জন্য তো ডেডিকেটেড লেন, যেটা উন্নত বিশ্বে আছে, যে গাড়ির আগে প্রাইভেট কারের আগে বাস যায়, কারণ তাদের জন্য প্রায়োরিটাইজ লেন থাকে। এখন ঘটনা হলো, আনিস ভাইয়ের সাথে এই কাজগুলি করতে করতে আমরা কিন্তু বসেছিলাম না, আমরা যারা পেশাজীবী, ওই আমার এখানে এআরআই বন্ধু আছেন, আমরা অনেকেই, আমরা 7 বছর জন্য একটা গবেষণা করলাম যে করা যায় কিনা। কাঞ্চন ভাই যেটা বলছেন এটা সত্য, আপনি কিন্তু পুরো জিনিসটাকে শুধু বাস দেখবেন না, আপনাকে মনে রাখতে হবে বাসের যাত্রীর জন্য প্রক্ষালন কেন্দ্র, যাত্রী ছাউনি, এবং অনেক দূর পরপর মাঝে মাঝে পুলিশেরও একটু জায়গা, এই সব কিছু। আবার প্রক্ষালন কেন্দ্রের ক্ষেত্রে পুরুষ মহিলা প্রক্ষালন কেন্দ্র, মানে টয়লেট, এই সবগুলো ফ্যাসিলিটি উইদাউট টেকিং এনি রাইট অফ ওয়ে, অর্থাৎ এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মধ্যে 1 ইঞ্চি জায়গা পাশের বাড়ি থেকে না নিয়ে এটা করা সম্ভব। আমরা 7 মসজিদে পরীক্ষা করে একটা কার্যক্রম করে দেখিয়েছি। মুশকিল হলো, আপনার মনে যদি আগ্রহ না থাকে, যদি না থাকে বন্ধের মন, গান তো আপনি পারাতে পারবেন না। এখন কেন আসলে ওই আগ্রহটা ওইখানে ছিল? আপনি খেয়াল করতে হবে, যখন 34,000 কোটি টাকার প্রজেক্ট হয়, তার 10% কত? আর আপনি যখন ফুটপাথ উন্নয়ন করবেন 500 কোটি টাকার প্রজেক্ট, আপনি যদি বাস র্যাপিড ট্রান্সপোর্ট করেন মাত্র 2.5 থেকে 5,000 কোটি টাকার প্রজেক্ট, এবং সেটা আবার অনেকে বলছে 5,000 কোটি। এবং এই যে 5,000 কোটি টাকা, তার জন্য সেই সময় বাংলাদেশ ব্যাংক ক্যালকুলেট করে বলেছে 3.5% ট্যাক্স দিব। আতিয়ার ভাই সাহেব ছিলেন ব্যাংক গভর্নর, আমরা গেলাম ওনার কাছে, বলে এটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ পরিবর্তন, বিকজ বায়ু দূষণটা চলে যাবে যখন প্রাইভেট কার কমে যাবে, বায়ু দূষণ। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল বললে আমার নবীন ভাইরা আছেন, সেজন্য আমি বিশেষ করে বলতে চাই হাত জোর করে, সিঙ্গাপুর শহর গত 5 বছর আগে ঘোষণা করে একটি নতুন গাড়ি প্রাইভেট কার অ্যাড করতে দিচ্ছে না, শুধু ওই নাম্বার প্লেটটা চেঞ্জ করতে। এখন নাম্বার প্লেট চেঞ্জ করার জন্য অনেক টাকা খরচ করতে হয়। তাতে কি হয়েছে, ওরা যে মহাসড়কগুলিতে ওরা বলে ইআরপি, অর্থাৎ আপনি কনজেশন ফিস দিবেন যতবার প্রাইভেট গাড়িতে ঢুকবেন। তাহলে ওখানে কে কনজেশন ফি ছাড়া চলে? বাস, মাইক্রোবাস, অর্থাৎ গণপরিবহন। আপনি সেই রকমভাবে প্রধান যে 4টা সড়ক আছে আমাদের, অন্তত সেইটাকে অন্তত রেস্ট্রিক্ট করেন, আপনি দেখেন গতি কেউ বেড়ে যায়। তার মানে আপনি সবার জন্য ভাবছেন। মনে রাখতে হবে 78% লোককে নিচে রেখে আপনি এলিভেটেড অবস্থায় গেলে পরে ওরা অভিশাপ দেবে, অভিনন্দন জানাবে না। আমি এখনো মনে করি শুধু একটা প্যারাডাইম শিফট যদি আজকে নেওয়া হয়, এবং এটা কিন্তু আমার বলা না, ওনার বলা না, আরএসটিপি রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এবং ডিটেল এরিয়া প্ল্যানে স্পষ্টভাবে সরকারের মানে টেকনিক্যাল সিদ্ধান্ত, কিন্তু বাস্তবায়ন যখন রাজনৈতিক হাতে যায় তখন তারা পুঁজিভিত্তিক এবং তাদের কোনটা দরকার ওইটাতে চলে যায়, সকলের অন্তর্ভুক্তির জায়গাটা সবার নিচে ফেলে দেয়। আমি শুধু একটা উদাহরণ আপনার এখানে অনেকবার দিয়েছি, আরেকবার ওনাদের সামনে বলি। একটি পিতা, তার যদি 1 লক্ষ টাকা বেতন হয় আর তার যদি 4টা সন্তান থাকে, তিনি যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, এই 5টা খাতের মধ্যে বিনোদনে 80,000 টাকা খরচ করে, আর বাদ বাকিতে খরচ করে 10,000, 20,000 টাকা,
বুঝতে হবে তার চেয়ে আহাম্মক অথবা তার কোনো কুচিন্তা আছে, যেমন সন্তানগুলো অশিক্ষিত কুশিক্ষিত হোক অথবা বিকলাঙ্গ হয়ে যাক। আমাদের এই অবস্থাটাই আমরা চলছিলাম। এই প্যারাডাইম শিফট হলে এর সাথে আরো অনেক কিছু রয়েছে যেটা উনি বলছিলেন, যে ট্রেনিং দেওয়া এটা সেটা, কিন্তু প্যারাডাইম শিফটটা দরকার। আপনি এইবারের সংস্কারে এই প্যারাডাইম শিফট, মানে আমরা ঋণ করে ঘি খেয়েছি এতদিন। আমি আপনার কাছে আবার আসবো, জনাব তারিকুল ইসলাম। রাজধানী গণপরিবহন ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানজট নিয়ে কি ভাবছেন আপনারা, কি ভাবছে দেশের তরুণরা? আচ্ছা, তরুণরা কিন্তু এখানে যারা আমাদের সম্মানিত গেস্ট যারা আছেন কথা বললেন অলরেডি, তাদের দীর্ঘ এক্সপেরিয়েন্স এবং হচ্ছে এক্সপার্টিজ আছে এই ফিল্ডে, যেটি আসলে আমাদের নেই। আমরা এই ফিল্ডের মানুষ না, কিন্তু আমরা ভুক্তভোগী। রাস্তায় যখন আমরা বের হই, আমরা স্টুডেন্টরা আমরা যে কত কিছু ফেস করি এটা আসলে মানে বলার বাইরে। এই যেগুলো আপনারা অলরেডি অনুধাবন করতে পারছেন, অনেক সমাধানের কথা বলা হচ্ছে, কিন্তু সমাধানগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। আমি ঢাকা শহরে একজন বাইকার, আমি বাইক চালাই। এই যে কথাটি বললেন যে ৭৭% জায়গা দখল করে রাখছে আমাদের হচ্ছে প্রাইভেট কারগুলা, প্রাইভেট কার এবং রিক্সা, এই দুইটাকে অ্যাড করলে কত হবে পার্সেন্টেজটা? প্রায় 87। আমরা আসলে চলার জায়গা পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছি না? পাবলিক ট্রান্সপোর্ট কই? মানে প্রচন্ড হিট ওয়েভের মধ্যে আমি কিভাবে এই বাসে উঠে আমার তো দম বের হয়ে যায়। মানে মানুষ কতখানি অবহেলিত হলে ওই প্রচন্ড গরমের মধ্যে ওই বাস ভর্তি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কত মানুষ জ্ঞান হারায়। এবং আপনারা দেখেছেন, আমরা কিন্তু অনেকবার উদাহরণ দিয়েছি পার্শ্ববর্তী কলকাতা শহরের, যে কলকাতা শহর আপনার 5 বছরের মধ্যে তাদের আমল পরিবর্তন, এমনকি তাদের টাঙ্গাটাও, যেটা তাদের ঐতিহ্যবাহী বলে, রিক্সা তো তারা উঠিয়ে দিয়েছে, তাদের রাস্তায় কিন্তু আর কোনো রিক্সা কিংবাই নেই। হ্যাঁ আছে বিভিন্ন লেনে যেখানে প্রয়োজন, কিন্তু মেইন রোডগুলোতে কিন্তু আপনার অযান্ত্রিক কিংবা আপনার যেটা ওই পাবলিক বাস কিংবা আপনার পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া কিন্তু সেখানে আপনার অন্য কোনো পরিবহন নেই। হ্যাঁ, নিঃসন্দেহে। তো এই যে বিষয়গুলো, যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টগুলো, আমি ক্যাম্পাসে 2019 সালে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন বিআরটিসির একটা সার্ভিস পেয়েছিলাম মোহাম্মদপুর পর্যন্ত, যেহেতু একটা এসি বাসে। আমি যখনই পাইতাম বাসটাতে উঠতাম। একটু চিন্তা করেন যে এই মেট্রো রেলের পিছনে যে হাজার 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 কোটি টাকার বদলে যদি এমন কিছু বাস সরকার নামাইতো, কয় কোটি টাকা আসলে খরচ হতো? কয় পার্সেন্ট? মানে একেবারে সেটা খুবই কম ছিল, যেটা নিয়ে আনিসুল হক কিন্তু প্ল্যান করেছিল, কিন্তু ওনার চলে যাওয়াতে এটা। আর আমাদের ঢাকা শহরে যে পরিমাণ ধনীদের মানে বসবাস, এবং বাংলাদেশে করাপশন এবং যে ম্যাল প্র্যাকটিস যে সিস্টেম, সব কিছুতে, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুতে মানুষের যে পুঁজির যেই পুঞ্জীভূত হচ্ছে অল্প কিছু মানুষের কাছে, আপনি কার কিভাবে মানে 200% কেন, আপনি যদি 400%ও ভ্যাট করেন, তবুও তো আসলে মানুষ কার কেনা থামাবে না। যে কার্লেস সিটি, আমরা ইটালির ভেনিস বা হচ্ছে জার্মানির হচ্ছে ফ্রেইবার্গ বা কোপেনহেগেন, এই যে টাউনগুলোর যে দেখি যে কারলেস সিটি, তারা কিভাবে করতে পারছে? শুধু পাবলিক ট্রান্সপোর্টের কারণে। পাবলিক ট্রান্সপোর্ট, এক্স্যাক্টলি। আর আমাদের পক্ষে যেটা সম্ভব না, যে প্রাইভেট কার তো আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না, আমাদের স্টুডেন্টদের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা চাই যে একটা পাবলিক ট্রান্সপোর্টটা যদি আমার 20 টাকার জায়গায় 40 টাকা ভাড়া দেওয়া লাগে, আমি পারবো, সেটা অ্যাফোর্ড করতে পারবো, কিন্তু আমাকে সেই কমফোর্টটা তো দিতে হবে। এমন একটা কমফোর্টিং একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম করতে হবে, যেখানে আমাদের এলিট ক্লাসও মনে করেন চড়তে, ওই যে বললো শাড়ি পরা একজন নারী, তিনি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারছেন না, তাকে হচ্ছে কার ব্যবহার করতে হচ্ছে অনেক কষ্ট করে। আমি জানি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, আমাদের শিক্ষক যাদের অনেক বেশি টাকা নেই, কিন্তু তারা ধার করে গাড়ি কিনতে বাধ্য, ধার করে, এক্স্যাক্টলি ধার করে গাড়ি কিনছেন, যেটির ফিটনেস নাই, হয়তো মানে খুবই বাজে অবস্থা, কিন্তু সেটি তারা করছেন। একই সাথে তারা এয়ার পলিউশন করছেন, সবকিছু, কিন্তু তারা বাধ্য হচ্ছেন, কারণ পাবলিক ট্রান্সপোর্টের এত নাজুক অবস্থা। এরপরে আসছে যে আপনার হচ্ছে রোড ক্র্যাশ অ্যাক্সিডেন্ট, যেটি আমাদের হচ্ছে ওই যে সাইমুম নেওয়াজ স্যার উনি বলছিলেন যে অ্যাক্সিডেন্ট বললে ওখানে একটা প্যাসিভ একটা ব্যাপার আসে, যে এটা হচ্ছে হয়তো দৈব ভাবে হচ্ছে হয়ে যায়, কিন্তু আপনি দেখেন যে এই যে রোড অ্যাক্সিডেন্টগুলো, এগুলো এক একটা হত্যাকাণ্ড। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, আমি একটি রিপোর্টে পড়েছিলাম যে প্রায় রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যাচ্ছেন তার প্রায় 88% হচ্ছে আপনার মোটরসাইকেল। আচ্ছা, তো মোটরসাইকেল কি আমাদের সবচেয়ে বড় সমস্যা? আচ্ছা, আপনি বলেন আমাদের দেশে কত পার্সেন্ট মোটরসাইকেলে এবিএস ব্রেকিং সিস্টেম আছে? আর যেই মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে,
হ্যাঁ, আমি কোনো এই বিষয়ে আমার কোনো রিসার্চের অভিজ্ঞতা নেই। আমি একদম সাদা চোখে আমি যেটা দেখেছি যে বেশ কিছু বিশেষ করে যে আপনার হচ্ছে 100 সিসি থেকে 125 সিসির কিছু নির্দিষ্ট বাইক আছে, আমি ঘুরে ফিরে দেখি এই বাইকগুলো বেশি অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই বাইকের ব্রেকিং অবস্থা খুবই খারাপ, মানে ব্রেক সিস্টেমটা ভালো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে হেলমেটটা এখনো বাংলাদেশের মানুষ তখনই মাথায় দেয় শুধুমাত্র যখন যে দেখে সামনে একজন ট্রাফিক সার্জেন্ট এবং তার কাছ থেকে এই যে ফাইনের হাত থেকে বাঁচার জন্য এই সোশ্যাল অ্যাওয়ারনেসটাই নাই যে আমার হেলমেটটা পরতে হবে আমার নিজের সেফটির জন্য। মানে বহুবিধ সংস্কারের প্রয়োজন। হ্যাঁ, এই সমাধানগুলো নিয়ে আপনি হচ্ছে আচ্ছা হেলমেট পরেও কাজ হচ্ছে না, কারণ যে হেলমেটগুলো ব্যবহার করা হচ্ছে আমি ধারণা করতে পারি সেগুলো মানহীন। আচ্ছা, মানসম্মত যেগুলো হচ্ছে যে সার্টিফাইড হেলমেট, এগুলোর দাম সম্পর্কে আপনি তো জানেন সম্ভবত, এটিকে আমার পক্ষে কেনা সম্ভব? আমি কি একটা 5000 টাকা না, কারণ ওই জায়গায় ট্যাক্সটা অনেক বেশি বাড়ানো। এক্স্যাক্টলি, জি, এগুলো বহুবিধ আছে। আমি আসবো এটা নিয়ে, এই সমাধানগুলো নিয়ে আপনার কাছে পরে আসবো। জনাব মাসুদ কামাল, রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। অনেক এজেন্ডার ভিড়ে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ও ব্যবস্থাপনা কতখানি গুরুত্ব পাচ্ছে বলে কিংবা পাওয়ার দাবি রাখে বলে আপনি মনে করেন? দাবি তো অনেকই রাখে, অনেক বড় দাবি রাখে। কারণ আপনার গণপরিবহন না হলে তো মানুষের জীবনই অচল, তাহলে তো আমাকে ঘরে বসে থাকতে হবে। কিন্তু গুরুত্ব পাচ্ছে কি না এটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ এখনো এই সরকার হয়েছে 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহের মধ্যে তারা এমন কোনো শব্দ অথবা সেন্টেন্স উচ্চারণ করেছে কিনা গণপরিবহন নিয়ে তারা এটা খুব চিন্তিত, এটা আমি এখনো শুনিনি। আপনি শুনেছেন? আপনি শুনেননি, তাহলে বোধহয় বলেনি। আসলে না বলাটা যে অপরাধ আমি কিন্তু তাও মনে করি না। কেন? ওনারা তো নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত, অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করছে। মানে আজকে যে কাজটা করছে এটা আমি খুবই অভিভূত, আমি মানে খুব পছন্দ করেছি। এটা গুরুত্বপূর্ণ কাজ, যে আপনার মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা চেয়ারম্যান সবগুলো যে বাতিল করলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। কারণ আপনার একটা স্বৈরাচারী শাসক যখন হয়, সে কিন্তু একা হয় না, কিন্তু শেখ হাসিনা কিন্তু একা এত শক্তিশালী না যে এত কিছু করতে পারছে। বিভিন্ন পকেটে তার লোক ছিল, এবং সেই পকেটগুলো হলো এরকম চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরা, এইগুলো সবগুলিকে একদম মানে নির্বিষ করে দেওয়া হয়েছে। এটা খুবই একটা তাদের জন্য প্রয়োজনীয় কাজ ছিল। এখন তারা আমলাতন্ত্রে কী করবে, প্রশাসনে কী করবে, এটা তাদের ব্যাপার, তারা যদি হ্যান্ডেল করতে পারে করবে, ওটা নিয়ে আমার তো চিন্তা নয়, তাদের চিন্তা। বাট পরিবহন যেটা, এটা আমি ঘর থেকে 1 কদম দিলেই কিন্তু আমি পরিবহনের সংকটে পড়তেছি। আমার জন্য বড় সমস্যা পরিবহন, আমার জন্য বড় সমস্যা বাজার। পরিষ্কার কথা, কিন্তু কোন মন্ত্রী কী করলো না করলো, কোন মন্ত্রী কী পোশাক পরে আসলে আমার ব্যাপার না। এটা আমার সমস্যা রাস্তা, আমার সমস্যা বাজার, এই যেটা আমার ইমিডিয়েট সমস্যা। তারপরে আরও গণতন্ত্র, বাক স্বাধীনতা, এটা আরও পরে আসবে। তো এই দুটা নিয়ে তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান না। হ্যাঁ ছিল, যতদিন রাস্তায় পুলিশ না ছিল, যতদিন কিছুই না ছিল, ওই যে অনেকটা ব্রিটিশ মানে ইয়ের মতো আর কি, ওদের সংবিধান নাই কোনো, ওদের কোনো সমস্যা হয় না। আর আমাদের সংবিধান বিশাল একটা ঢাউস আছে, এটা নিয়ে সমস্যার শেষ নাই। তো এখন যতদিন নাকি পুলিশ না ছিল, আমরা কিন্তু কোনো প্রবলেম ফিল করি নাই। মানে বাচ্চারা করছে, ওরা কি ট্রাফিকের উপর কোনো ট্রেনিং নিছে? নাই তো। তো ওরা কিভাবে পারছে? ওরা পারছে 2টা জিনিস দিয়া। একটা হলো ভালোবাসা, আন্তরিকতা, আরেকটা হলো অন্যের সহযোগিতা। তারা কিন্তু আমাদের সহযোগিতা পেয়েছে। ওদের আন্তরিকতা দেখে আমরা ভেবেছি ঠিক আছে আমার একটু কষ্ট হোক, ও তো চেষ্টা করতেছে। তো এই আন্তরিকতা এবং সহযোগিতার কারণে কিন্তু আমরা পারছি। পুলিশ যে মাত্র আসলো, পুলিশ আমাদের কাছ থেকে আন্তরিকতা চায়ও না, তারা সহযোগিতা করেও না। তা পুলিশ বাংলাদেশে, আমি মনে করি, আমি একটা দায়িত্ব নিয়ে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ঢাকা শহরের ট্রাফিক সমস্যার মূল কারণ পুলিশ, একদম বেসিক কারণ পুলিশ। পুলিশ থাকলে পরে যখন পুলিশের সামনে একটা ঘটনা ঘটে, তখন কিন্তু ওরাও অগ্রসর হবে না, আমরাও অগ্রসর হবো না। কারণ পুলিশ আছে, আমরা ধরে নিচ্ছি পুলিশ আছে, এবং পুলিশ টাকা খেয়ে ওই সমস্ত ঘটনাগুলি ঘটতে দেয়। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, একদম খুব একটা সহজ উদাহরণ। আপনি একদিন ওই বাংলা মোটরে যে মোটর আছে, এখান থেকে আপনি দেখেন 2 দিকে গাড়ি ডেকোরেশন করার গাড়ি থাকে, ওই গাড়িগুলো তারা রাস্তার উপর আড়াআড়ি করে রাখে, একদম মানে যাতা অবস্থা ওই জায়গাটা, ওই রাস্তাটা একেবারে একটা রাস্তার মধ্যে আপনি মেইন রোডের মধ্যে গাড়ি আড়াআড়ি করে রাখেন, কিভাবে যাবেন? আচ্ছা, আর একটু যাই আমি, ইস্টার্ন প্লাজা যান আপনি, ইস্টার্ন প্লাজার সামনে ওখানে আপনি দেখবেন ওই যে টাইলস বিক্রি করে, একদম রাস্তার উপর ট্রাকগুলিকে আড়াআড়ি করে রাখে, সমস্ত ট্রাক, মানে প্রত্যেকটা টাইলস বিক্রি হলে নিজস্ব ট্রাক আছে একটা, ওই ট্রাকটাতে আড়াআড়ি করে রাখে। আপনি একদিন রাতে, আপনি একজন আপনার রিপোর্টারে পাঠান যে তুমি রাত্র 12টার পরে যাবা,
যে দেখবা যে ওই রাস্তাটা একটা ছবি তুলবা, ওই রাস্তাটা কেমন সুন্দর দেখা যায়। আর এক সময় পাঠাবেন কত বড় দুপুর 2টার রাস্তা? সময়, দুপুর 2টার সময় যে দেখবেন ওই রাস্তাটাও মানে 2/3 নাই, 1/3 জায়গা আছে, এবং জাম লেগে রয়েছে। জাম লেগে আছে। এখন এই জিনিসটা দূর করার দায়িত্ব কার ভাই? এটা না, আপনার দায়িত্ব না আমার দায়িত্ব? না, এটা দায়িত্ব কার, এটা নিয়ে আমি আপনার কাছে আসবো। আমাদের আসলে একটি বিরতি যেতে হবে, কারণ আপনি যে কথাটি বলছেন, আমাদের তো সরকারি যে অফিস কিংবা বড় বড় বিল্ডিং যেটা 24 তলা 25 তলা বানানো হয়েছে এই গত 5-10 বছরে প্রচুর, সেগুলোর তো পর্যাপ্ত পরিমাণ গ্যারেজ পর্যন্ত নাই। এবং সেই গ্যারেজগুলো অনেক ক্ষেত্রে আপনি যদি কারওয়ান বাজারে যান, ভাই বিশাল বড় জায়গা, নাই। আমি মতিঝিলে জনতা ব্যাংকের গ্যারেজ আছে নাই, তো এগুলোই তো 24 তলা বিল্ডিং বানায় রাখছে। তো আপনার কাছে আমি ফিরবো এটা নিয়ে। দর্শক, কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নৈরাজ্য মুক্ত গণপরিবহন ব্যবস্থার বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, বিরতির পূর্বে যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন, যে আমরা তো আসলে সমাধানটা আমাদের দেখতে হবে। এখন একটা জিনিস হলো কি, আমি সেটাই বলছিলাম যে যাদের উপর আপনি দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব একজনকে দিয়েছেন, উনি যদি দায়িত্ব না পালন করেন তাহলে কি হয়? আমরা সবাই মনে করি উনি দায়িত্ব পেয়েছেন, আমার কিছু করার নেই, ওনার জন্য কিন্তু উনি সেটা করছেন না। এবং করছেন না কেন? টাকার বিনিময়ে করছেন না, টাকার কারণে। আপনি বলেন, আমি যে উদাহরণটা আপনাকে দিলাম, যে ইস্টার্ন প্লাজার সামনে যে রাস্তাটা, ইস্টার্ন প্লাজার সামনে যে রাস্তাটা, যেখানে ট্রাক দাঁড়িয়ে থাকে দুদিকে, এর জন্য কি আপনি মনে করেন পুলিশ টাকা পায় না? পুলিশ টাকা পাচ্ছে, সিটি কর্পোরেশন টাকা পাচ্ছে। কারণ যারা ট্রাক রাখে তাদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা তো টাকার বিনিময়ে রাখে, এখানে পাত্তাই দেয় না। হ্যাঁ, তারা কেন কেন আপনাকে পাত্তা দেবে? আপনি যান, আপনার পাঠান রিপোর্টার মার খেয়ে আসতে পারে, মার খেয়ে আসার সম্ভব না। না, আমি কিন্তু ফান করছি না, আমি তো দীর্ঘদিন একটা টেলিভিশনের ভাই নিউজ এডিটর ছিলাম, আমার রিপোর্টার মার খেয়ে আসছে, ফিজিক্যালি অ্যাসল্টেড। আপনি কি বলেন? ঘটনা সত্য। তো তাদের সঙ্গে আপনি পারবেন না। তো এই যে জিনিসটা আমি বললাম আপনাকে, যে যাদের উপরে আমি দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করছে না। কেন করছে না? হয় তারা পারে না অথবা তারা করে না। এখন এরা কারা? এই যে বিশাল পুলিশ, এখন তো তারা আরো করে না, মানে অভিমান, তাদের অভিমান, আমারে মারছে, আমি কোনো কাম করুম না, এর অভিমান নিয়ে তারা বসে আছে। কিন্তু ভাব দেখেন আপনি, কোনো কাজ করে না, চুপচাপ দাঁড়ায় থাকে। তো এই যে জিনিসটা আমি মনে করি ভাই, পুলিশের আগা 5 তলা আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে কোনো কিন্তু নাই। একটা মনে এখানে একটা বিপ্লব হয়েছে দেশে, এই বিপ্লবে এই ছাত্রদের প্রধান প্রতিপক্ষ কে ছিল? সরকার ছিল, শেখ হাসিনা ধরি। শেখ হাসিনার হয়ে মাঠে কে ছিল? পুলিশ ছিল। যে পুলিশ ওর দিকে লক্ষ্য করে বন্দুক ছুটছে, সেই পুলিশ ওর গলা যে আলিঙ্গন করবে কেন? ওর চরিত্র একদিনে চেঞ্জ হয়ে গেছে? হয় নাই। চেঞ্জ এত সহজে হয় না, এটা অনেক সময় আছে, অনেক বরং সময় লাগে। কাজে আমি মনে করি চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ প্রয়োজনে 60% 70% মতো চেঞ্জ হতে পারে। এটা মনে রাখেন, একটা স্বৈরাচার সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। এটা যতক্ষণ পর্যন্ত মাথায় না নিবে ততক্ষণ পর্যন্ত সার্বক্ষণিকভাবে তাদের ব্যর্থ হওয়ার আশঙ্কা 90%। অবশ্যই, আমিও এটা মনে করি। এবং সেই ব্যর্থতার দায় কিন্তু এদের উপর আসবে। আর একটা কথা বলি আপনাকে, শেষ করে দিই আমি, আমরা এত বছর পরে যে জিনিসটা অর্জন করেছি, এইবার যদি ব্যর্থ হয় আর পাবেন না। জি, ধন্যবাদ। আসলে ওই স্বপ্নটাই নিয়ে সবাই আছে এবং সবাই ভয় পাচ্ছে যে এটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়, এটাতে সফল হতেই হবে। জনাব সাইফুল নামাজ, যানজট সহ সড়কের নৈরাজ্য নিয়ন্ত্রণে কেউ কেউ বলছেন তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে বা তাদের অংশগ্রহণে দেশের ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। এখানে কোনো একটা এমন কোনো একটা মডেল কিংবা মেকানিজম করতে হবে যে করা যেতে পারে, যেখানে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, দায়িত্বপ্রাপ্ত ব্যাচ দেওয়া আপনার শিক্ষার্থী থাকতে পারে যারা সহযোগিতা করবে। আপনার মানে এই ধরনের কোনো মডেল কি কোথাও আছে কিনা, কিংবা এটা করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আসলে যে মুহূর্তে আমরা এই আলোচনাটা করছি, তো আমাদের একজন নোবেল লরিয়েট, তিনি আমাদের ক্যাপ্টেন বা সিইও, এবং তার পেছনে রয়েছে একটা শিক্ষিত ছাত্র সমাজ, জনতা, যারা সেই সমস্ত ছাত্র না যারা 10-12 বছর ছাত্রত্ব অর্জন করছে বা লেখাপড়া না, বাট একটা শিক্ষিত সমাজ। তো তাদের সাথে কাজ করার একটা সুবিধা হচ্ছে, শিক্ষিত মানুষ প্রথমেই ধরে নেয় যে তিনি হয়তো তার বিষয়টা জানে, বাকি বিষয়গুলো তার ধারণা নাই, ফলে তিনি ওই অন্যান্য এক্সপার্টগুলোকে তার সাথে নেয়। এটা একটা বড় সুবিধা তাদের সাথে কাজ করা। দেখেন, আমরা এই বিষয়গুলো নিয়ে 1000 বার আলোচনা করেছি, ধরে নিলাম আজকে 1001তম আলোচনা আমাদের এটা নিয়ে।
কেন? কারণ আমরা যত আলোচনা করেছি দিন শেষে যারা সিদ্ধান্ত নিত তারা ধারণা করতো তারা সবকিছুই জানে। আর দ্বিতীয় যেখানে গণপরিবহনের কথা এসেছে, এখানে শৃঙ্খলার কথা এসেছে, আপনিও প্রশ্ন করলেন যে আসলে কিভাবে আমরা ছাত্রদের সাথে ইনক্লুড করতে পারি। দিন শেষে যখন আমি গণপরিবহনের কথা অনেকবার আমরা বলেছি, কিন্তু দিন শেষে যিনি সিদ্ধান্ত নিয়েছে তিনি কিন্তু হয়তো গণপরিবহনে কবে চড়েছেন সেটা ভুলে গিয়েছিল, কারণ তিনি হয়তো প্রাইভেট কারে সবসময় চলে থাকেন। ফলে আসলে একটা কি ক্ষুধার্থের যন্ত্রণাটা কিন্তু মনে মনে বোঝা যায় না, তাই না? এটা কিন্তু মানে আমি যদি বাসে না চড়ি, আমি যদি জ্যামে বসে না থাকি, বা আমি যদি এই কষ্টটা না দেখি, তার মানে সমাধান করতে যাব কেন, তাই না? প্রথম পয়েন্ট। ফলে দেখা যাচ্ছে আমরা অনেক চেষ্টায় আসলে বৃথা গিয়েছে, অনেক কিছু হয়তো হয়েছে। এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে হ্যাঁ সম্ভব, এটা কিন্তু আমরা কিছুদিনে প্রমাণ করা গিয়েছে। ছাত্ররা যখন ছিল, শৃঙ্খলা এসেছে, লেফট লেন, একটা লেফট লেন যে বামে যারা যাবে তাদের অধিকার, বা লেফট লেন বা ইমার্জেন্সি লেনও ব্যবহার করে, এটা হচ্ছে অধিকার, এটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল। আমার দেখিয়ে দিয়েছে চোখে, আমাদের এমনকি উল্টা দিকে গাড়ি এসে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, আমার কথা, আমি প্রায় প্রশ্নটা আমার মনে আসে, আচ্ছা ছাত্ররা বা যখন 2028 সনে দেখেছি, ওরা যখন রাস্তায় দাঁড়ায় তখন সবাই শুনছে তার কথাটা, পুলিশ যখন দাঁড়ায় তখন কেন শুনে না? আমার কাছে প্রায় প্রশ্নটা মনে আসে। তো আমার কাছে মনে হয় কি জানেন, মনে হয় হয়তো বা একজন ব্যবহারকারী হিসাবে আমিও ভাবি যে যখন ছাত্র দাঁড়াচ্ছে ওকে কোনোভাবে ম্যানেজ করা যাবে না, মানে ও তো জনগণের ভালোর পক্ষে দাঁড়িয়েছে, তাই না? আর ও সবার জন্য আইন সমান প্রয়োগ করবে, আমাকে ও চিনে না, ও কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড চিনে না, ও কোনো লোগো চিনে না, তাই না? সে সবার জন্য আইনটা প্রয়োগ করবে। এই ধারণা যখন আমার মাথায় চলে আসে, অটোমেটিক সবাই লাইনে চলে আসে, কিন্তু লেফট লেন খালি রাখে, কারণ জানে ওখানে ঢুকলেই তাকে আবার দেখা যাবে যে করবে। হয়তো বা অন্য সময়ে সবাই মনে করে আমার ফ্ল্যাগ স্ট্যান্ড, আমার স্টিকার আমাকে হয়তো হেল্প করবে, বা আমার জন্য হয়তো উল্টা দিকে গাড়ি গেলেও সমস্যা না, আমি এটা ম্যানেজ করতে পারবো। এই ধারণাটা আমার মনে হয় যে একবার না দুইবার দেখিয়েছে তারা। ওই যে কথায় আছে, মানে বুঝ হয়ে গেলে নাকি দুইবারে হয়ে যায়, তৃতীয়বার বলতে হয় না। তো 2018 সালে একবার বুঝ হয়েছে, এবার হয়েছে। আমরা চাই এই পর্যায়ে এসে যেন শৃঙ্খলাটা ঠিক থাকে। শৃঙ্খলার সাথে যানজট কিন্তু সমানুপাতিক সম্পর্ক, যত বেশি শৃঙ্খলা আনবো যানজট তত বেশি কমে যাবে আমার। এখন আসেন যে কিভাবে মডেলের মাধ্যমে এই কন্ট্রিবিউশন রাখা যায়। ডেফিনেটলি ছাত্রদের কিন্তু মূল কাজটা লেখাপড়াটা ডেফিনেটলি তারা রাখবে। আমি মনে করি যে ইউনিভার্সিটি লেভেল থেকে, ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো ক্লাব থাকে, সাধারণত দেখা যাচ্ছে ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেইভাবে রোড সেফটি ক্লাবও কিন্তু অনেক ইউনিভার্সিটিতে রয়েছে, অনেক ইউনিভার্সিটিতে করা যেতে পারে। আমাদের বুয়েটেও একটা রয়েছে, বাট এটা একটু ঝিমানো। বাট কারণ কি, অনেক সময় দেখা যায় একটা মোটিভেশন না থাকলে কিন্তু আগ্রহটা থাকে না। বাট সেই ক্লাবগুলো গঠন করা ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ইয়ার রয়েছে, এক একটা ইয়ার অনেক ডিপার্টমেন্টগুলো থেকে যদি তারা একটা নির্বাচন করে, যদি ইউনিভার্সিটি লেভেল থেকে একটা গ্রুপকে যদি নির্বাচন থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি একটু রিপ্রেজেন্টেটিভ থাকে, ফলে ট্রাফিক পুলিশ এবং যেই ছাত্রদের সমন্বয়ে কিন্তু একটা মনিটরিং টিম থাকতে পারে। ছাত্ররা প্রতিদিন যাওয়ার দরকার নাই, প্রত্যেকটা সড়কে যাওয়ার প্রয়োজন নাই। দেখা যাচ্ছে যে মেজর কিছু সড়কে অবসর সময়ে এটা ছাত্ররা কিন্তু বা ইউনিভার্সিটি বা পুলিশের সাথে একটা কোঅর্ডিনেশন হতে পারে, কিছু কিছু রাস্তায় কিছু কিছু সময় অবসর টাইমটা কিন্তু সাপোর্ট দিতে পারে। এটা কেন ভলান্টিয়ারি কিন্তু অনেক জায়গায় হতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, কাঞ্চন ভাইয়ের একটা ব্যাপার কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, যে জানে না তাই প্রশ্ন করে না। আমার কথা হচ্ছে জানে না তাই মানে না। এখন দেখেন যারা স্টুডেন্টরা আসছে, ওরা কিন্তু সব দেখেন কিছু সমস্যা হয়েছে, অনেক ক্ষেত্রে অনেকে কমপ্লেন করেছে, আমি অনেকক্ষণ বসে আছি, 10-15 জন, যেখানে প্রয়োজন অনেক বেশি স্টুডেন্ট হয়েছে, তারা হয়তো ঠিকভাবে কেউ বলছে ডানে কেউ বামে, এই সমস্যাগুলো হয়েছে কেন জানাটার। তাহলে আসেন সেটাকে ওই ডিউটিটা করানো। শুধু তাই না, এই জানানোটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু করতে হবে, স্কুল লেভেল থেকে শুরু করে যদি একটু একটু করে ধারণা দেওয়া যায়, ইউনিভার্সিটি কলেজে যদি যাওয়া যায়, এবং সেটা ব্যবস্থাপনা থাকতে হবে। আমি বাচ্চাকে শিখালাম যে তুমি জেব্রা ক্রসিং দিয়ে পার হবা, কিন্তু রাস্তায় সে কোনো জেব্রা ক্রসিং দেখলো না, যা রাস্তায় সে দেখলো যে মাঝ রাস্তা দিয়ে পার করছে কোনো বড় আঙ্কেলরা, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই শিক্ষাটা আবার কন্টিনিউশন থাকবে না। এই জায়গাগুলোতে যদি কাজ করা যায়, যেটাকে বলা হয় একদম প্র্যাকটিক্যাল শিক্ষা। যেমন আমরা কিন্তু খুব ছোটবেলায়, আমরা যখন ক্লাস 6-7-এ পড়ি, অনেকে স্কাউটিং করি, কিংবা তখন কিন্তু এটা ছিল। তখন আমরা আপনার রাস্তায় কিন্তু ট্রাফিক ওনার যারা ছিলেন তাদের সাথে এসে দাঁড়িয়েছে, এবং বয়স্ক মানুষদেরকে রাস্তা পার করে দেওয়া, এই প্র্যাকটিসগুলো কিন্তু এই ঢাকা শহরে ছিল, এই বাংলাদেশের বিভিন্ন শহরে ছিল। সেগুলো কিন্তু একেবারে সবই আমরা বাচ্চাকে সালাম দিতে বলা শিখাই, সে কিন্তু সালাম আজীবন দিয়ে যায়, ভুলে না কখনো। তো ব্যাপারটা এমন যে এই শিক্ষাটা দেওয়া যায়। আমরা এখন কেন এই আলোচনা করছি, যাতে আমাদের পরবর্তী আলোচনা কমিয়ে করতে হয়, আর যেন করতে না হয়। তো শিক্ষা ব্যবস্থায় যদি আমরা বেশি না, এটাকে আগে আমরা ছোটবেলায় চয়নিকা পড়তাম, একটা আমি জানি না
আপনাকে অনেকে পড়েছেন একটা এক্সট্রা কারিকুলাম, খুব মজা লাগতো, গল্পের বইয়ের মতো, আগ্রহ নিয়ে বরং প্রথম 7 দিন ওটাই পড়ে ফেলতাম আগে। ওখানে কিন্তু এরকম শিক্ষাগুলো দেওয়া যায়, আছে এখন কিছু কিছু, বাট ওটা অন্তত ইফেক্টিভ না। উইকলি কোন ডেতে এরিয়া ভিত্তিক কিছু স্কুলের বাচ্চাদেরকে সম্পৃক্ত করা করতে পারে একটা ওদের জন্য। আশিক ভাই, একটা পয়েন্ট শুধু আমি নেওয়াদের সাথে যুক্ত করি, সেটা হলো আমরা আপনার এখানে আলোচনা করেছি, ফিলাডেলফিয়াকে আমি দেখেছি যে ট্রাফিক ওয়ার্ডেন বলে, আমরা কিন্তু আনিস ভাইয়ের সাথে একটা নগর অ্যাপ তৈরি করেছিলাম আমরা যাদের আইটি পাবলিকদের নিয়ে। পাবলিকের ইনভলভমেন্টের একটা সুযোগ হলো কি জানেন, নগর অ্যাপে বাচ্চারা কিন্তু এবার দেখিয়েছে এটা দিয়ে কী করা যায়, এটা পাওয়ার, এটা ক্ষমতা। আপনি যদি ক্ষমতা দেন যে সে যে কোনো জায়গায় আপনি একটা গাড়ি অবৈধ পার্কিং করে রাখছেন, একটা ছবি তুলে জায়গা মতো যাবে, ট্রাফিক পুলিশ ওইটার উপর ভিত্তি করে জরিমানা করবে। এইটা কিন্তু এম্পাওয়ার করা যায় যে একটা সার্টেন লেভেল অফ এডুকেটেড স্টুডেন্ট, তারা এনরোল করবে, যেটা উনি বলছেন ক্লাবের মতো, এবং তারা যে কোনো জায়গায় অনিয়ম দেখলে হি হ্যাজ গট দিস, তাদের আবার ব্যাচ থাকবে, তাদের কিন্তু দিলে দায়িত্ব ঠিকমতো দিতে হবে। ওখানে নাম্বারটা দিবে, আমার নাম্বার এই, আমি পাঠালাম, সাথে সাথে কগনিজেন্সি নেবে, আপনি দেখেন পুরো বিষয়টা, এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্ত, তারকে কোনো পয়সা দিতে হবে, বিকজ এর মাধ্যমে সে রেসপন্সিবিলিটি শিখবে, দেশকে ভালোবাসা শিখবে এবং কন্ট্রিবিউট করা ওখান থেকে শিখবে। আমি যদি বলি ইনভলভমেন্ট স্কোপ, দিস কুড বি স্কোপ বিকজ অফ দ্য টেকনোলজি। আমি এই জন্য বলছি এটা ভাবতে হবে, আপনাকে একটা গোষ্ঠী একটা সংস্কার করা সম্ভব না, সকলের দায়িত্ব রয়েছে, এবং এই অন্তর্ভুক্তিতার জায়গায় যদি আপনি এই ইয়াং পাবলিকদেরকে ডিজিটালি ইনভলভ করতে পারেন, ইকবাল হাবিব, আমরা কিন্তু উন্নত বিশ্বের উন্নত শহরগুলোতে যেখানে অনেক বেশি যানজট হয় সেখানেও কিন্তু ট্রাফিক খুব একটা দেখি না, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে এবং মানুষ একদম লাইনে চলছে। আশিক ভাই, আমার পালাবো পরে আসবে, তবু আমি একটা পয়েন্ট, এই রেফারেন্স একটা পয়েন্ট আপনাকে বলি, 2002 সালের পর এই শহরে যে কোথাও কোনো ট্রাফিক লাইটিং সিস্টেম নাই, এবং যে কটা আছে সেটাতে লালের সময় যাইতে বলে আর সবুজ সময় দাঁড়াইতে বলে, আপনি তো আপনার বাচ্চাকে শিখাচ্ছেন লাল মানে যাওয়া হয়। ইউসি, এই যে সিস্টেম, ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা নাই, এটার উত্তর কে দিবে? আপনি জানেন ঘটনা কি? মূলত ট্রাফিক পুলিশ আর সিটি কর্পোরেশনের মারামারির জন্য গত 16 বছরে ট্রাফিক লাইটিং সিস্টেম করা গেল না। ওয়ারেজ একটা পরীক্ষামূলক করা হয়েছিল গুলশান 2 নম্বরে, যে আপনি যে টেলিফোনে কথা বলছিলেন ওটা কতটা সময় কী করেছিলেন অল রেকর্ড হয়ে যায়। এখন যদি আইওটি এবং একই সঙ্গে ডিজিটাল মনিটরিং ব্যবস্থাকে সংযুক্ত করে ডিজিটালি আপনি পুরো ব্যবস্থা করেন, এআইও চলে আসছে। আমি আবারও বলছি, আওয়ার নিউ জেনারেশন ইজ ভেরি স্মার্ট। জি, আপনি এগুলি ইন্ট্রোডিউস করেন, আপনার সিগন্যালিং সিস্টেম করেন, তারপরে কথা বলেন। আপনি পুরোটা দিয়ে দিয়েছেন চান্দাবাজি যে নিবে তার হাতে, সেই সিগন্যাল সব বন্ধ করে এবার যা খুশি করতেছে। উনি যেটা বলছেন, ওরা না থাকলে বরং দেখুন ট্রাফিক জ্যাম কম। ধন্যবাদ আপনাকে। ছোট্ট করে শেষ করে কথা শেষ হয়নি আপনার। আমার 30 সেকেন্ড যেটা লাস্ট যেটা বলতে চাই, এখন আরেকটু কিভাবে ইনভলভ হতে পারে দেখেন, আমার ছাত্রদের একটা গ্রুপ থাকতে পারে যারা সে জানানোটা, এটা খুব আমি বারবার গুরুত্ব দিয়েছি জানানো, কারণ আমি যদি জানি তাহলে কিন্তু মানবো আমি, বা মানার পরিমাণ হারটা বেড়ে যাবে। তার ছাত্রদের টিম কিন্তু চাইলে টার্মিনালগুলোতে মানে লেফট লেনটা রুলস এবং ডেফিনেশনগুলো একটু শিখাতে পারে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতে পারে। এই কাজগুলোতে কিন্তু অবসর সময় যখন করবে দুটো সুবিধা, একটা হচ্ছে চালকদের মাঝে, কারণ দিন শেষে কিন্তু এই চালকরাই রাস্তায় নেমে এসে কিন্তু হয় শৃঙ্খলিত থাকবে অথবা বিশৃঙ্খলতা করবে। তো এই কাজগুলো, রুলসগুলো যদি জানানো যায় টার্মিনালগুলোতে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো যদি তাদেরকে ইনভলভ করা যায়, দুটো ছাত্রদেরও ভিতরে একটা প্রফেশনালিজম গ্রো করবে, লেকচার দেওয়ার একটা যে প্রেজেন্টেশন দেওয়ার একটা ইয়ে হবে, রাস্তায় কিন্তু ইফেক্টিভনেসটা বাড়বে, শৃঙ্খলা হাঁটা। এরপর আপনার কাছে আমি ইউলুপ নিয়ে আসবো। আমি এম এ সাইদ আপনার কাছে আসছি, যেহেতু আপনারা স্বপ্ন দেখিয়েছেন, তাই অনেকে মনে করেন তরুণ শিক্ষার্থীদের একটি অংশ যদি সড়কে মানে থাকার জন্য থাকে না, মানে তারা দায়িত্ব যদি পায় কিংবা তারা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় বিভিন্ন সময় থাকে, তাহলে পরিবহনের নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতা অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা কি আছে, কিংবা আপনারা কি ভাবার কোনো সুযোগ আছে, কিংবা যারা এই দায়িত্বে আছেন তাদের সাথে কি আলোচনার কোনো ব্যাপার মানে আপনারা চিন্তা করছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। প্রথমত বলতে চাই যে আমরা 16 বছর একটা নৈরাজ্যের মধ্যেই ছিলাম। সেখান থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আগস্টের 5 তারিখ আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। তার পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ তার কাজ ছেড়ে, ট্রাফিক তার রাস্তা ছেড়ে পালায়ন করেছে বলবো, কাজ ছেড়ে দিয়েছে। এবং আমরা 10 তারিখের দিকে ছাত্র জনতাকে আহ্বান জানিয়েছিলাম আপনারা রাস্তায় এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাড়া দিয়েছে এবং সারা দেশের বিভিন্ন সড়কে, শহরগুলোতে এবং গ্রাম পর্যায়েও শিক্ষার্থীরা নেমে ট্রাফিক কন্ট্রোল করেছে।
এখানে গণপরিবহনের বিষয়টি যদি এবার আসে, আমরা আমাদের গণপরিবহনের অথরিটি কারা ছিল? এই গণপরিবহনের যে অথরিটি বিআরটিএ কিন্তু কোন মন্ত্রণালয়ের আন্ডারে? সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। এবং এই সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীকে ছিল, সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল কিন্তু জনাব ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। দুর্নীতির এই আখড়া অর্থাৎ কিভাবে চলতো, ওবায়দুল কাদেরের এই বিআরটিএ বা হচ্ছে গণপরিবহন এই শহর কেন্দ্রিক কিন্তু 9টি প্রকল্প দেখতে পাই আমরা। এই 9টি প্রকল্পের ব্যয় কিন্তু প্রায় 60,000-এর অধিক লক্ষ কোটি টাকা, আর কি 60,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, সরি। এই 7,000 কোটি টাকা দিয়ে আপনি আসলে কি করেছেন? যেটার সেবা কারা পেয়েছে? এটা সেবাটা পেয়েছে হচ্ছে যারা ব্যক্তিগত গাড়ি কিনতে পেরেছে তারাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু মেট্রো রেল করেছেন আপনি, সেই মেট্রো রেল কিন্তু এত পরিমাণ ভাড়া ওই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের কাছে এফোর্ড করা, মানে ওটাকে বাণিজ্যিক বানিয়ে দেওয়া হয়েছে। এবং 2007-এ এই ঢাকার স্পিড ছিল গতিবে মানে ঘন্টায় পার আওয়ার্স একজন মানুষ মুভ করতে পারতো 21 কিলোমিটার। 2023 এবং 24-এ এসে এটা মাত্র 7 কিলোমিটার। তো আপনি এখানে যদি ব্যক্তিগত গাড়িও কয়েক 100 কোটি টাকা দিয়েও কিনেন, আপনি কিন্তু আপনার গতি ফিরে পাচ্ছেন না। তাহলে দেখেন, আমাদের মূল যে জায়গায় ইনভেস্ট করার কথা, মূল যে জায়গায় উন্নয়ন করার কথা ছিল, সেখানে কিন্তু করেনি। আমরা দেখছি গণপরিবহন বলতে আমরা যেগুলোকে এখন বুঝতেছি সেটা হচ্ছে বাস, মিনি বাস, যেগুলো শহরে চলতেছে। এগুলো কিভাবে চলছে? ফিটনেসবিহীন। এই ফিটনেসবিহীন গাড়ি কারা চালাইতে দিচ্ছে? অথরিটি বিআরটিএ। এই বিআরটিএ আবার মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এটাকে ধরার বা হচ্ছে এটাকে ট্রেস করার অথরিটি কে ছিল? পুলিশ, ট্রাফিক পুলিশ। অর্থাৎ আমাদের মাসুদ কামাল ভাই তো, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই তো বলেছেনই যে ট্রাফিক যদি হচ্ছে রাস্তায় না থাকে তাহলে অথচ আমাদের এই ট্রাফিক কন্ট্রোল আরো ভালো থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কি স্টুডেন্টরা পার্ট টাইম হিসাবে বা হচ্ছে এই রাস্তায় থাকবো কিনা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে? আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে এখন সরকারের উপদেষ্টা আছেন, উনি বলেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে থাকতে পারে ট্রাফিক নিয়ন্ত্রণে, এবং আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন থেকে তাদেরকে অ্যাওয়ারনেস একটি ট্রেনিং করাবো। আমি মনে করি এটি অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ আপনি আমাদের সাইফুল স্যার বলেছেন যে যদি না জানাই তাহলে সুন্দরভাবে হবে কিভাবে? তাহলে জানার সুযোগ দিতে হবে, শিক্ষার্থীদেরকে ট্রেনিং করাতে হবে, এবং শিক্ষার্থীরা মাঠে থাকবে, এবং শিক্ষার্থীরা যদি এটাকে আপনাকে স্যালারি বেজও করতে পারেন। বাংলাদেশে অর্থনীতি সংকট, মানে শিক্ষার্থীদের হাতে তো তেমন একটা টাকা পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ে যখন তারও একটা পার্ট টাইম কাজের সুযোগ পায়, প্লাস আমাদের একটা বড় ধরনের কারণ এই যানজটের কারণে কিন্তু বছরে প্রায় 50,000 কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে। অথচ গাড়িটা যদি দ্রুত চলে তাহলে 50,000 কোটি টাকার যদি একটা 0.5%ও এই ছাত্রদের জন্য দেওয়া যায়, তাতে যদি আমার 50,000 কোটি টাকা, আসলে এইভাবে কেউ কোনোদিন চিন্তাই করে না। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি। আমিও এটাই বলবো যে যদি এটাকে আপনি যে কোনো জিনিসের যদি ফলাফল থাকে, অর্থাৎ আমি নামাজ পড়ছি কি পাবো? জান্নাত পাবো। অর্থাৎ আমার কাছে একটা রিওয়ার্ড আছে, অর্থাৎ এটার জন্য আমি কিন্তু কি নামাজের জন্য একটা ঝুঁকবো। তো এখানে যদি এই ট্রাফিক, এই ছাত্রটা ট্রাফিক কন্ট্রোলই করবে, কিন্তু ওর যদি একটা ইনসেন্টিভ থাকে, ওর যদি একটা থাকে যে আমি মাস শেষে এখান থেকে কিছু একটা পাবো, তাহলে কিন্তু আগ্রহ হবে এবং দায়িত্বশীলতার জায়গা থেকে মানে প্রাতিষ্ঠানিক দায়িত্বও দিতে হবে। মানে যে কেউ এসে করলো তা না। এই 100 জন তাদের ব্যাচ থাকবে, তাদের একটা আপনি স্কাপ থাকবে, তাদের মিনিমাম একটা প্রশিক্ষণও থাকবে। অর্থাৎ ম্যানেজমেন্ট যে বিষয়টা, আমরা তো আসলে আমরা গত 16 বছরে কি দেখেছি, আমাদের সিস্টেমগুলোকে ক্লাপস করে দেওয়া হয়েছে। রাস্তায় ট্রাফিক আছে কিন্তু সে সিস্টেমের দোলা চালে পড়ে সে নিজেই সিস্টেম ব্রেক করছে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আমি ঠিকই নিচ্ছি, কিন্তু আমি সামনে হচ্ছে একটা গোল ছাত্রলীগ স্টিকার লাগিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি। এই যে সিস্টেম ভেঙে ফেলেছি, এই সিস্টেম থেকে বেরিয়ে এসে, অর্থাৎ সিস্টেমটাকে আমরা আগে রিফর্ম করে অনেক প্রোগ্রাম করতে পারি। তার মধ্যে এটাকেও আমরা মূল্যায়ন করতে পারি যে শিক্ষার্থীদেরকে, যেহেতু আমাদের, আমি আরেকটি বিষয়ে যদি একটু ইনক্লুড করি, আমরা দেখি কি ট্রাফিক দাঁড়িয়ে থাকে হচ্ছে একটা মোড়ে, কিন্তু একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের দূরত্ব থাকে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি যদি ওভারটেক করে, কোনো গাড়ি যদি স্পিড হাই করে ফেলে, তাকে কিন্তু ধরার সুযোগ নেই। তো এই লোকসংখ্যা যদি বেশি থাকতো, জনবল যদি বেশি থাকতো, পুলিশ সদস্য কিংবা রাস্তায় যে কোনো অথরিটি, তারা কিন্তু ওখান থেকে মাঝখানে যদি আরো 2 জন দাঁড়াতো, সে দেখতে পাইতো কোন গাড়িটা হচ্ছে ওভার স্পিড করতেছে, কোন গাড়িটা হচ্ছে লেন ব্রেক করতেছে। তখন কিন্তু সে ওয়াকি টকির মাধ্যমে যদি সামনে বলে দিত যে এই নাম্বার প্লেট এখান থেকে ভায়োলেন্স করছে, আপনি ওখানে আটকিয়ে দেন।
সিস্টেম, অর্থাৎ আমরা লোকবলের জায়গায় যদি শিক্ষার্থীদেরকে মাঠে রাখি, আমি মনে করি যে বাংলাদেশের এই ট্রাফিক কন্ট্রোলটা আরো বেশি সুন্দর বিশেষ হবে। করে যে শহরগুলোতে অতি গাড়ির চাপ, যানজট, কিছু শহর তো আছেই যেখানে আবার ওই যে অযান্ত্রিক গাড়িগুলো যেখানে আরো বেশি জটিলতা তৈরি করে ফেলে, কোনো মোড়টাই যেন একটা গাড়ির স্ট্যান্ড। অথচ নিয়ম হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে মোড়ের মধ্যে কেউ কিছু দাঁড়াবে না, আর আমাদের সব মোড় হলো গিয়ে গাড়ির স্ট্যান্ড। জি, আপনার কাছে আমি আসবো জনাব ইলিয়াস কাঞ্চন, আপনি যদি বলেন। আমার কথা এই এখানকেও আজকে কিন্তু সিস্টেমের কথা আমি বলেছি, এর আগেও কিন্তু আমি বলে আসি, এবং এই সিস্টেমের মতো কথার মধ্যে আজকে যে কথাটি উত্থাপন করলো যে শিক্ষার্থীদের এখানে ইনক্লুড করা, আমি কিন্তু আমার এই প্রোগ্রামও কিন্তু গভর্নমেন্টকে আমি বলেছি, কিন্তু কোনো কাজ আসে না। আমি বলেছিলাম যে নিরাপদ সড়কের জন্য একটা ইউনিট করা প্রত্যেকটা ইয়ার মধ্যে, আপনার 5-এর পরের থেকে, কারণ ছোট বাচ্চারা তো আর 6-এর থেকে অন্তত একটা যদি একটা যদি ইউনিট করা যেতে পারে, যে তারা এই কাজগুলো আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা, কিংবা ইউনিভার্সিটির এই যেটা বললো যে আসলে কিন্তু যে এখানে পার্ট টাইমের একটা যদি বিষয় থাকে, আমি আপনার লন্ডনে কিন্তু আমি দেখেছি যে গাড়ি পার্কিং করে, যে এটা কিন্তু আপনার বাইরের লোকেরা কিন্তু ম্যানেজ করে, কিন্তু তারা ঘুরে ঘুরে দেখে কোথাও মানে আপনার পার্কিংটা ইলিগাল হলো কিনা, অমুক হলো কিনা, এটা কিন্তু এটার জন্য কিন্তু পেমেন্ট করা হয়, কিন্তু সিস্টেম কিন্তু আছে, আমি এগুলো কিন্তু বলা হয়েছে। প্লাস যে জিনিসটা সেটি হলো গিয়ে যে আপনার গণপরিবহন, জাতিসংঘ যে কথাটি বলেছে যে সাস্টেনেবল, সাশ্রয়ী এবং আপনার গিয়ে সহজলভ্য আপনার গিয়ে কমিউনিকেশনের সিস্টেম আপনার করতে হবে। যদি এটা না করেন তাহলে কোনো লাভ নাই। তো সেই সহজলভ্য কমিউনিকেশনের মধ্যে শুধু যে আমাদের বাস তা না, কিন্তু আমরা এখানে বহুবার ট্রেনের কথা বলেছি, লঞ্চের কথা বলেছি, এই সমস্ত কিছু কিন্তু একটা সমন্বয়ের বিষয় আছে, কিন্তু সেই সমন্বয়টার কথা আমরা বহুবার বলেছি, কিন্তু সেই সমন্বয় কিন্তু করছে না কেন। আপনি যদি পানি আপনার গিয়া লঞ্চের যে জায়গাগুলো, সেইখানে যদি আপনার গিয়া বাসের সঙ্গে কানেক্টিভিটি না থাকে, রেলের সঙ্গে যদি বাসের কানেক্টিভিটি যদি না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু কাজ করে না, কিন্তু আপনার ওইখানে কিন্তু সিস্টেমটা উল্টা হয়ে যায়। প্লাস যে জিনিসটি হলো গিয়া যে আমি যেটা মানে যে 2018 সালে ছাত্র আন্দোলনের ফলে যে আইনটি করা হয়েছিল, আমি কিন্তু বারবার বলেছি যে আইনটি কিন্তু অর্ধেকটা আমার পাশ করা হয়েছে, বাকিটা কিন্তু পাশ করা হয় না। এই আইনের নাম দেওয়া হয়েছিল সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইন নামে। তারা কিন্তু সড়ক পরিবহনটুকু নিয়েছে, সড়ক নিরাপত্তার জায়গাটার মধ্যে কিন্তু তারা যায় নাই। কিন্তু তো সেই সড়ক নিরাপত্তার জন্য এবং জাতিসংঘের যে নির্দেশনা সেটা, সেইটি যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনার গিয়ে সিস্টেম এবং এই যে দুর্ঘটনা, এটা কোনোভাবে আপনি কিন্তু আপনি কমাতে পারবেন না। তারা একটা এত সুন্দর একটা সিস্টেম তারা বলেছে, যে সিস্টেমটা সারা পৃথিবীতে কাজ করে, কোনো দেশ 80%, 90%, এমনকি এমনও প্রমাণ করেছে যে সুইডেনের মতো দেশ তারা জিরো টলারেন্সের মধ্যেও গেছে। যে বলে না যে রোড ক্র্যাশ একদম কমানো সম্ভব না, কিন্তু এটাও দেখিয়ে দিয়েছে সুইডেন, কিন্তু যে জিরো টলারেন্সে যাওয়া, তো সেটাও সম্ভব যদি সেইভাবে সিস্টেমের মধ্যে যায়। তো এখন এই সিস্টেমের প্রথম যে জিনিসটা, সেটি আমি কিন্তু বারবারে একটা কথা বলে আসছি, যে একটা ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা মানে যে সড়কের সঙ্গে রিলেটেড যে মন্ত্রণালয়গুলো আছে, একটা মন্ত্রণালয় কিন্তু এই সড়কের সঙ্গে কিন্তু রিলেটেড না। কিন্তু এখানে একজন ব্যবসা করতেছে, তার ইচ্ছা মতো বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গাড়ি নিয়ে চলে আসতেছে, পার্টস নিয়ে চলে আসতেছে। তারপরে আপনার গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, তার যে ডিউটিগুলো, যে একটা ক্র্যাশ ঘটে গেলে যে তাৎক্ষণিকভাবে 1 ঘন্টার মধ্যে যে সেবা দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো যে তার দায়িত্বের মধ্যে পড়ে। এখানে শিশুরা কাজ করছে, শিশু এবং নারীর যে মন্ত্রণালয় আছে, তারা কিন্তু এগুলো দেখছে না, কিন্তু শিশুরা এখানে গাড়ি চালাচ্ছে। তারপরে আপনার গিয়ে যে আছে আপনার গিয়ে যারা সড়কের নিয়ম শৃঙ্খলা রক্ষা করে, তাদের সঙ্গেও কিন্তু কোনো ইয়ে নাই। এবং সড়কের মালিক হলো গিয়া সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন। এদের মধ্যে কোনো রকমের কোনো, আমার কাছে প্রথমেই যে জিনিসটা এই বাংলাদেশে হেফাজতটা যেটা তৈরি হয়েছে, যে কারোর সঙ্গে কারো কোনো রকমের যোগাযোগের কোনো ইয়ে নাই, কোনো কানেক্টিভিটি নাই। এখানে এই যে আপনার গিয়ে মনে করেন শিল্প মন্ত্রণালয়, এটাও কিন্তু আপনার গিয়ে এই সড়কের সঙ্গে রিলেটেড, কারণ তারা তাদের ইচ্ছা মতো আপনার গিয়ে ব্যাটারি চালিত গাড়ি বানাচ্ছে, অমুক বানাচ্ছে, তমুক বানাচ্ছে। তো এই যে এই সমস্ত জিনিসগুলো, তারপর অর্থ মন্ত্রণালয়,
এগুলো মিলে আমি যেটা বলেছিলাম যে জাতিসংঘে প্রথমে যেটা বলেছিল যে তোমার দেশে প্রথমে যে জিনিসটা দরকার যে একটা স্কিলড ম্যানেজমেন্ট, একটা সুন্দর ম্যানেজমেন্ট থাকতে হবে, যে ম্যানেজমেন্ট সড়কে কি ধরনের গাড়ি, নিরাপদ গাড়ি চলছে কিনা সেটা নিশ্চিত করা, সড়ক তোমাকে নিরাপদভাবে তৈরি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, সড়ক যারা ব্যবহার করছে তারা প্রপারলি স্কিলড হয়ে সড়কে নামছে কিনা সেটাই করা। যদি তারপরে একটা সড়ক ক্র্যাশ যদি ঘটে যায় তাহলে তাকে উদ্ধার করা, তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার যে ব্যবস্থা করা, সেইটি যদি তুমি না করতে পারো তাহলে সড়কের নিয়ম শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা তুমি কখনোই কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। এটা কিন্তু আমি বারবারই কিন্তু আমি বলছি, যার জন্য আমি তাদেরকে প্রস্তাবনাও দিয়েছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন মানে আপনার এটা স্বাধীন একটা মানে অথরিটি বলেন কিংবা কমিটি বলেন, তাদের আন্ডারে এই সমস্তগুলো মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের মানুষগুলো দিয়ে যাতে তার যে দায়িত্বের যে কাজটা সেই জন্য সে করতে পারে, সেই এরকম একটা আপনার ম্যানেজমেন্ট বোর্ড বলেন যাই বলেন না কেন এটা আপনাকে করতে হবে। এবং এটা আমার কথা না, এটা কিন্তু জাতিসংঘের কথাটা কিন্তু আমি কিন্তু বলছি। এবং এইটা কিন্তু এই করে কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তারা আজকে কিন্তু মানে তাদের সড়ক তাদের দুর্ঘটনা কিন্তু একটা জায়গার মধ্যে কিন্তু নিয়ে আসছে। তো এইটা যদি আমরা যতক্ষণ এবং এইটার জন্য এই যে আমার যে বাকি যে আইনটা যেটা যে আপনার তারা পাশ করে নাই যেটা হলো সড়ক নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য আমরা ড্রাফট করা মোটামুটি শেষের দিকে আছে, সেই ড্রাফটটা নিয়ে এটাকে আরো করে এই বোর্ডের মাধ্যমে ওই আইনটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই হয়তো আমাদের এই যে এই সড়কের আইনের কোন ত্রুটির কারণে এটা পাশ হলো না, কেন পাশ হলো না? পাশ হলো না তারা হয়েছে কি যে এইখানে আপনার গিয়া তারা সড়ক পরিবহনটা এর জন্য করেছে যে এইখানে আপনার গিয়া ফাইন হবে, তারপরে গাড়ি রাস্তায় আপনার গিয়া নামবে, কিন্তু নিরাপত্তার যে বিষয়টি মানুষ যে সড়কে চললে তারপরে তার যে নিরাপত্তার বিষয়টি সেইটি যখন আসবে তখন সরকারের দায় দায়িত্ব এখানে। এবং এই যে একটা দুর্ঘটনা ঘটার পর আপনি দেখেন কার কাছে যাবে, একটা লোকের তো একটা জায়গা থাকতে হবে যে আমার জন্য একটা অথরিটি আছে, আমাকে উদ্ধার করবে এই লোকটা, আমি করে ফোন দিলে আমার কাছে চলে আসবে এবং আমি যদি মারা যাই তাহলে আমার কম্পেনসেশন আমার পরিবার পাবে। কিছুই তো নাই, আমার একটা জায়গা নেই। আমার এই জায়গাটা তৈরি যদি না করতে পারি তাহলে আপনার গিয়ে সড়কের এই যে সমন্বয়ের যে বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আমরা করতে পারি। ধন্যবাদ। স্থপতি ইকবাল হাবিব, নগরীতে কিংবা নগরীর গণপরিবহন ব্যবস্থা যেন ভেঙে পড়েছে, এক সড়কে বহু ধরনের গাড়ি যে যাবে ইচ্ছা চালাচ্ছে। এমনকি 5-7 বছর আগেও কিন্তু আমরা অন্তত মানে 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 শহরের কিংবা নগরীর প্রধান সড়কে আমরা কিন্তু ভ্যান রিক্সা কিংবা অযান্ত্রিক এগুলো দেখিনি। এখন কিন্তু আল্লাহর রাস্তায় যে যার মতো চালাচ্ছে, কোনো এমনকি ব্যাটারি চালিত রিক্সা রীতিমতো প্রাইভেট গাড়ি কিংবা বাসের সাথে প্রতিযোগিতা করছে। আপনার কাছে শুনতে চাই। আমি একদম স্পষ্ট 9টি বিষয় একদম সমাধান যাত্রার জায়গা বলতে চাই। প্রথমত হলো আমাকে অবশ্যই গণপরিবহন ভিত্তিক বা অগ্রাধিকারের উপর ভিত্তি করে একটা পরিবহন কৌশল এবং তার বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কথা আমরা আজকে সবাই ঐক্যমত্য পোষণ করেছি, কথায় না, পলিটিক্যালি এটাকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে, অন্য সকল প্রকল্প পরে হবে। দ্বিতীয়ত প্রযুক্তি নির্ভরতায় এবং অংশীজন অন্তর্ভুক্ততায়, এখানে আমরা তারুণ্যের কথা বলছি। এছাড়াও আপনি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কমিউনিটি পুলিশিং যেরকম আছে ওইভাবে করে আপনি যদি প্রযুক্তি নির্ভরতা এবং অংশীজন অন্তর্ভুক্ততায় ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে পারেন, যেখানে নিরন্তর নিয়ন্ত্রণ থাকবে, অগ্রাধিকার নিশ্চিত হবে। অগ্রাধিকার পাবে কে? পথচারী বান্ধবতা অগ্রাধিকার পাবে, বাস বান্ধবতা অগ্রাধিকার পাবে, নারী বান্ধবতার অগ্রাধিকার পাবে, পরিবেশ বান্ধবতা অগ্রাধিকার পাবে। নিয়ন্ত্রণকে প্রাইভেট কার এবং ব্যক্তিগত মোটরসাইকেল বা ইত্যাদিকে গণপরিবহন বানানোর যেসব পন্থার চেষ্টা, অযান্ত্রিক গাড়ি নির্দিষ্ট আইন অনুযায়ী নীতিমালার বাইরে গিয়ে চলা, তার মানে নিয়ন্ত্রণ এবং এই অগ্রাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত পথচারী বান্ধব পরিবহন নীতি এবং তার বাস্তবায়ন, এটিকে গুরুত্ব দিতে হবে। কারণ সমস্ত জরিপের ডিটেলের আপনার লাস্ট জরিপে বলছে 40-46% মানুষ হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার যেতে চায়। আপনি বললেন তারা 1 থেকে 1.5 কিলোমিটার কেন উল্লেখ করলেন? কারণ প্রতিদিন যে 4 কোটি ট্রিপ তৈরি হয়, এখন 4 থেকে 4.25 কোটি ট্রিপ, যে আমি আসলাম ফেরত যাব 2টা ট্রিপ,
সেটার বিশ্লেষণ করে দেখা গেছে যে অধিকাংশ প্রায় 40-46% ট্রিপ হলো 1 থেকে 1.5 কিলোমিটার। সিঙ্গাপুরের মতো দেশে সবচেয়ে ধনী কিন্তু এই এলাকা, তারা হেঁটেই চলে যায়, আমি হাঁটতেই পারি না। তার মানে এই ধরনের ট্রিপগুলো আমি যাতে হেঁটে যেতে পারি, তার মানে এই পদচারী বান্ধবতা হাঁটবেন কিভাবে, দখলে তো সব ওইটাই বলছি। ভরে আছে। অতএব এইটাকে আমাদের এক্ষুনি এই যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, মেরামত চলছে, আমরা বাইরে এটাকে গেলে অগ্রাধিকার কিন্তু দিতে হবে। ঠিকই হাঁটতেছি, হ্যাঁ ঠিকই আছে। বাইরের দেশে যখন যাচ্ছে তখন তখন কিন্তু তো হেঁটে যাচ্ছে কিন্তু। আমরাই হাঁটতেছি। আর অযান্ত্রিক যানবাহনের চলাচলের একটা নীতি আমাদের তৈরি করতে হবে, কারণ এটা কিন্তু পাড়ায় মহল্লায়, কারণ গুলশানে তো একটা চেষ্টা আমরা করেছিলাম আনিস ভাইয়ের সাথে, বনানী গুলশানে, যে ওই ঢাকার মধ্যে আলাদা রঙের রিক্সা, সে আবার ক্রস করতে পারে না রাস্তা, এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবে না। হকার ব্যবস্থাপনাকে আমরা ভুলে গেলে চলবে না। এটি পদচারীর সাথে ডাইরেক্ট সম্পর্ক, কিন্তু পদচারী যে পথ অর্থাৎ ফুটপাত দখল করে হকারি এগুলো করা যাবে না। তার মানে এখানে একটা নীতিমালা করা সম্ভব। আমরা যারা এগুলি নিয়ে কাজ করি, গবেষণা করি, আমরা বলছি নীতিমালা করলে ফুটপাত অবমুক্ত রেখেও হকারের ব্যবস্থা করা যায়। গরিব মানুষ সবচেয়ে সস্তায় আপনাকে 100-200 টাকায় গেঞ্জি দিতে পারে, আর কেউ তো দিবে না, তার জন্য জায়গা থাকা দরকার। ইয়েস। এবং তারপরে হচ্ছে অবশ্যই মাল্টি মোডালিটি, যেটা কাঞ্চন ভাই বললেন, আপনাকে জলপথ, ঢাকার চারপাশে পানি, জলপথ, খালগুলো উদ্ধার করে জলপথকে ভিতরে, হাতের জেলে জলপথ দেখেন আপনার পিছনে ছবি, ওখানে কিন্তু জলপথ ব্যবহার করা হচ্ছে। আমরা উদাহরণ সৃষ্টি করার পর এটা কপি করাইতে পারলাম না। তার মানে জলপথ, রেলের কমিউটার, অর্থাৎ রেলের একটা লেন থাকবে, শুধু এই বান্দ্রার মতো, কলকাতার মতো, বোম্বের মতো। টাঙ্গাইল থেকে ওদিকে এটা বন্ধ করেছে, কমিউটার আমরা একসাথে একদম একবার প্ল্যাটফর্মের সাথে একই লেভেলে থাকবে, সাইকেল শুধু উঠে যাব, আবার নেমে যাব, 20 ফিট চড়া দরজা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, অসুবিধা কি? এই কমিউটার রেল সার্ভিসগুলো এনে মাল্টি মোডালিটি নিশ্চিত করতে হবে। রেলের সাথে বাস, বাসের সাথে পদচারী, পদচারীর সাথে প্রয়োজন হলে কোনো কোনো জায়গায় জলপথ। এই যে মাল্টি মোডালিটি, ইন্টারডিপেন্ডেন্সি, এটা যদি আমরা পুরো ফর্মুলাতে নিষিদ্ধ করতে পারি, তাহলে কিন্তু বিরাট উত্তরণ সম্ভব। ঢাকা শহর মনে রাখবেন এমন বিরাট একটা শহর না, ছোট শহর, কিন্তু আমাদের ডিটেলিরা প্ল্যানে যেমন বলা হয়েছে, কমিউট করার সিস্টেমটা কমায় দেন, সমস্ত বাণিজ্যিক এক জায়গায় না, আপনার সব কিছু কাছাকাছি করেন, স্কুলগুলো এলাকার স্কুলের বাচ্চা এলাকায় ভর্তি হতে হবে। এইসব সিস্টেমগুলো অনেক আলোচিত, আমি এটা জরুরিতে বাস্তবায়নের কথা বলবো। এবং সবশেষে এটা আমার কোনো মনে হয় আমাদের সকলের বোঝা দরকার, শ্রদ্ধাবোধের জায়গা আমাদের তৈরি করতেই হবে। আমাদের বাচ্চাগুলিকে, আমি শুনতেছিলাম মাসুদ কামাল ভাইয়ের মুখ থেকে, আসলে এখানে একটা মোদ্দা জিনিস বেরিয়ে এসছে, যে পুলিশের সাথে মানুষের সম্পর্কে যে শ্রদ্ধার জায়গা, কানুনের জায়গা, নিয়ন্ত্রণের জায়গা এবং তাকে বিশ্বাসের জায়গা, এই সমস্তটা ধ্বংস করেছি আমরা দিনের পর দিন ইনস্টিটিউশনটা। এটাকে ফেরত আনতে হলে পরিশুদ্ধ করে হলেও, যখন এটা ফেরত আসবে তার সাথে প্রযুক্তি যুক্ত হবে। এই নগরী সুশীল করা কোনো বিষয়ই না, কারণ মানুষ সুস্থভাবে, পরিবেশ বান্ধবভাবে, জনবান্ধবভাবে বাঁচতে চায়। এই আগ্রহ যে নগরীতে রয়েছে, গরম থাকতে থাকতেই করতে হবে, এখনই সেটা করা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মেরামতের এই সময় এই কাজগুলি যদি অগ্রাধিকার ভিত্তিতে করতে পারি, নতুন বাংলাদেশ আমরা দেখবই। জি, ধন্যবাদ জনাব তারেক রেজা। একটি উন্নত নগর পরিবহন ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? বিশেষ করে যে প্রত্যাশার কথা আমার সহযোদ্ধা MSI যেটি বলেছেন, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদেরকে যুক্ত করা, সেই বিষয়টি আমি বলতে চাই। শিক্ষার্থীদেরকে যদি আপনি দেখেন, আমাদের আজকে দুজন প্রতিনিধি সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, এটা হচ্ছে একটা সিম্বল। এটা হচ্ছে যে আমরা স্টেক হোল্ডার, রাষ্ট্রের স্টেক হোল্ডার, এবং আমরা ডিসিশন মেকিংয়েও আমরা অংশ নিতে চাই। আমাদের অনভিজ্ঞতা থাকতে পারে, আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা যদি এখানে থাকি, আপনি দেখবেন শিক্ষার্থীদের দুর্নীতি করার কোনো প্রয়োজন নেই। তার ঘরে এমন কিছু দরকার নাই যার জন্য তার দুর্নীতি করার প্রয়োজন আছে। হ্যাঁ, যে ইনসেন্টিভের কথা বলা হচ্ছে, ইনসেন্টিভের সাথে সাথে যদি আমি একটা ট্রেন্ড, আপনি বলছিলেন যে স্কাউট করতেন, এই যে যারা স্কাউট, এই যে বিএনসিসি তে আমরা রোভার স্কাউট, বিএনসিসি গার্লস গাইড, আমরা একটা ইউনিট করতে হবে। আমাদেরকে যদি দেখেন যে আমাদেরকে ট্রেনিং নট অনলি ইন রোড এন্ড ট্রাফিক সিস্টেম, আমরা রাষ্ট্রের সব ক্ষেত্রেই দেখেন, যেই জায়গাগুলোতে সরকার এবং সরকারি যে তাদের যে এজেন্টস, হ্যাঁ, স্থানীয় সরকার, তারা যেখানে যে ব্যাপক দুর্নীতি চালায়, এই সব জায়গাগুলোতে আমাদের যদি একটি ট্রেন্ড একটা স্টুডেন্ট আমরা দিই, তাহলে কি হবে? প্রথমত
এই রাষ্ট্রকে তারা ওন করতে শিখবে, Right. যে দিস ইজ মাই কান্ট্রি। এই যে দেখেন আমাদের সব মেধাবীরা আজকে বাইরে চলে যাচ্ছে, কারণ তারা ওন করতে পারে না, কারণ আমার এখানে কোনো তাদেরকে জায়গা নেই। সুযোগও দেওয়া হয়নি তো। এক্স্যাক্টলি, মানে এত ভালো মেধাবীর তো এখানে কোনো, তারা তো সুযোগ পাচ্ছে না। এবং এই যে সব সুযোগ হলে তো তারা ফেরত আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং এই যে রাষ্ট্রকে ওন করতে শেখা, এটা যদি আমরা স্টুডেন্ট লাইফ থেকে এটা করতে পারি, এবং একই সাথে আমার লিডারশিপ, আমার অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এই সব কিছুর যে একটা চর্চা হয়ে যাচ্ছে, সেটি কিন্তু একই সাথে একটি প্রেশার ক্রিয়েট করছে যারা দুর্নীতি করছে, করাপশনকে মিনিমাইজ করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং মানে খুবই মিনিমালিস্টিক একটা সমাধান হতে পারে, যে আপনার এর পিছনে খুব বেশি খরচ করার দরকার নেই। আমরা উদ্যমী, আমরা তো কাজ করতে চাই, আমাদের সুযোগ নাই। আপনারা দেখছেন যখনই শিক্ষার্থীরা কাজ করতে পারছে, কি ভীষণ উদ্দীপনা এবং উদ্যম নিয়ে তারা রাস্তায় নেমে আসছে, এটাকে কাজে লাগানো। তাহলে এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল লার্নিং এর একটা জায়গা হয়ে গেল, যে আমরা যেটা লার্ন এক্স্যাক্টলি, আমরা সেটা প্র্যাকটিক্যালি আমরা গভর্নমেন্টের সাথে আমরা কি করছি, আমরা সরাসরি স্টেক হোল্ডার হিসেবে আমরা সেখানে প্র্যাকটিস করতে পারছি। এই জিনিসটি যদি এই সকল ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট করা যায়, আর করাপশনকে, সব কথার মূল কথা হচ্ছে করাপশন। আমার সহযোদ্ধা যেটি বলেছে যে করাপশনটাকে যদি আপনি মিনিমাইজ করতে পারেন, আর এই করাপশনকে মিনিমাইজ করতে আপনার যে জিনিসগুলো দরকার, দেখুন আমি যেটি মনে করি যে আমাদের দেশে সরকার অনেক বেশি ট্যাক্স পায় না ইউরোপিয়ান বা উন্নত বিশ্বের মতো। তারা চাইলেই সরকারি কর্মচারীদের অনেক বেশি বেতন দিতে পারেন না। তারা যে বেতনটাতে, আপনি তো জানেন করাপশনের পিছনেও অনেক ইনসেন্টিভ আছে। কেন একজন বিসিএস ক্যাডার 35,000 টাকা বেতন দিয়ে ঢাকায় কিভাবে ইয়ে করবে? তাহলে তার এতদিনের যে পরিশ্রম, সেটার যে সে সুফল ভোগ করতে চাইবে না, খুব স্বাভাবিক। তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষগুলোকে সরকার একটা অলিখিত দিয়েছে, ঠিক আছে তোমরা দুর্নীতি করে চলো, এটা একটা অলিখিত চুক্তি হয়ে যাচ্ছে সরকারের সাথে। এইটি যখন মানে খুব বেশি মাত্রায় চলে যায়, তখন কিন্তু একটা রাষ্ট্র ওয়ার্ক করতে পারে না। তো খুব মানে আপনাদের খুব ছোট, আমাদের 18 কোটি আপনাদের মানুষের যে দেশে আপনি 10 কোটিও যদি, কিংবা আপনি 7 কোটিও যদি ধরেন, তাও তো বিশাল বড় ব্যাপার। আমাদের টিন আছে কত? আমাদের মাত্র 70 লাখের মতো টিন আছে, তার মধ্যে অ্যাক্টিভ হলো গিয়া 40 লাখেরও কম। মানে রিটার্ন জমা দিয়ে, এটা তো হতে পারে না। তার মানে এখানেও একটা বড় দুর্নীতি আছে। আপনাদের বাংলাদেশের মানে গ্রামে গঞ্জে বাড়ি কি নাই, যার একটা ঘর আছে তাকে তো একটা রিটার্ন দিতে হবে, একটা বাড়ি আছে তারও তো একটা রিটার্ন দিতে হবে। কিন্তু আমরা আসলে এই যে হাট বাজারগুলো তো দখল, এখানে এক একজন এক এক গ্রুপ এখান থেকে চাঁদা তুলছে, অথচ ওই হাট বাজারগুলো থেকে তো প্রতিদিন সরকারের কোষাগারে ট্যাক্স যাওয়ার কথা। যে ওখানে 10,000 টাকার ব্যবসা করছে, সে তো 100 টাকা তো দিতে পারে। মানে যেই টাকাটা একজন সরকারি কর্মকর্তা অনৈতিকভাবে উপার্জন করছে, সিস্টেম আমরা করাপশন রোধ করলে সেই টাকাটাই সে নৈতিক মানে সিস্টেমেটিক্যালি সে পাবে। ওই 30,000 টাকা দিয়ে চলতে পারবে, সে চলতে পারবে, এবং তার বেতন বাড়ানো সম্ভব। আপনি 11 লক্ষ কোটি টাকা যেটি হচ্ছে পাচার হয়েছে 15 বছরে, চিন্তা করেন টাকাটা দেশে থাকলে সম্ভব ছিল কিনা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো সম্ভব ছিল কিনা। যদি বাড়ানো সম্ভব হতো, তারা একটি সম্মানজনক লাইফ লিড করার মতো পর্যাপ্ত বেতন ভাতা যদি সরকার থেকে পেত, তাহলে কি দুর্নীতি করার প্রয়োজনীয়তাটা কমতো কিনা? অবশ্যই কমতো। এবং আমি এটি বলতে চাই, আসলে দুর্নীতিকে আমাদেরকে কড়া হাতে দমন করতে হবে। কিন্তু আপনার এখানে একটি ব্যাপার আছে, সরকারি আমলাদের বেতন কিন্তু একবার 100% বাড়ানো হয়েছে, হ্যাঁ দ্বিগুণ করানো হয়েছে, মানে তাতে কিন্তু দুর্নীতি কোনো অংশ কমেনি, তারা কিন্তু আরো বেশি দৌড়েছে। মানে বেতন ভাতা বাড়িয়ে যে দুর্নীতি কমানো যাবে, যদি বেতন ভাতা সার্ভিলেন্স না থাকে, বেতন ভাতা বাড়াইলেন কিন্তু আপনি প্রাইস হাইকটা কমে মানে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তাহলে তো হলো না। আমি যেটি বলছি যেটি হচ্ছে যে দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি কঠোর হস্তে, তাহলে আমাদের সবকিছুই করা সম্ভব। আমাদের ওই 30,000 টাকাতেও যেমন জীবনযাপন কে সহজ করা সম্ভব, এর সাথে সাথে 30,000 টাকার বেতনটাকে 50,000 টাকাও করা সম্ভব। জি ধন্যবাদ। মাসুদ কামাল যদি বলেন, আসলে আমাদের এই যে সড়কের যে আপনার একটা বিশৃঙ্খলা, এবং আমরা বহুদিন চেষ্টা করেও আপনার কোনো যেটা বাস একটা ফ্র্যাঞ্চাইজ কিংবা বাস রুট রেশনালাইজেশনের যে কথা স্বপ্ন দেখেছিলাম, সেটা কিন্তু করতে দেয়নি একটি সিন্ডিকেট। কারণ এই সিন্ডিকেট তাদের অবৈধ আনটা, এই যে কথা আপনি বললেন না, আপনার সিন্ডিকেট, এটি হলো মূল কথা। সিন্ডিকেট এটাকে আপনাকে মাফিয়া বলতে পারেন, মাফিয়া গোষ্ঠী, মাফিয়া সিন্ডিকেট। এর সঙ্গে আছে কারা? এর সঙ্গে যুক্ত আছে বাস মালিকরা, এর সঙ্গে যুক্ত আছে পুলিশ, এর সঙ্গে যুক্ত আছে ইউনিয়ন, এরা হলো মধ্যস্বত্বভোগী আর কি ইউনিয়নরা। আর এর সঙ্গে সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত হলো শ্রমিকরা। শ্রমিকদের নামের উপর তারা ঘোরাচ্ছে যে আমার সঙ্গে না থাকলে তোমাদের চলবে না, এদের তারা কাজে লাগাচ্ছে। এরাই কিছু করতে দিচ্ছে না। আমি এখন একটা সন্দেহের কথা বলি, এটা অনেকে হয়তো এর মধ্যে বলবে যে তুমি প্রমাণ করো, আমি প্রমাণ করতে পারবো না। আমার সন্দেহ হলো এই যে মেট্রো রেলে 2টা স্টেশন আগুন দিয়ে পুড়ে গেছে না,
আমি যদি বলি এর সঙ্গে বাস মালিকরা সম্পর্কে, এটা কিন্তু অনেকেই বলছে, ওরাই কাজটা করে। মিরপুরের কোনো একটা বাসগুলো ছাত্রের পক্ষে এটা পুরো সম্ভব না। এটা বাস মালিক, ওদের এই মিরপুর রোডের বাসের সমস্যা, ওদের বাস চলে না, এটাকে ওরা পুরো পুরাই দিচ্ছে, একদম সিম্পল। এখন আমি বেশি আলাপ তো প্রায় শেষ পর্যায়ে আছি, আমি খালি একটা কথা বলি আপনাকে। দেখেন ওরা যে কথাটা বললো, আমিও এই কথাটাই বলতে যাচ্ছি যে ভাই, যারা এতদিন একটা অপশাসন ব্যবস্থা চালিয়ে রেখেছে এবং ওই শাসন ব্যবস্থা যারা পিলার ছিল, তা দিয়ে আপনি নতুন ঘর করতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। 71 সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশে ফেরার আগে তাজউদ্দিন সাহেব সমস্ত মুক্তিযোদ্ধাদের একটা চিঠি দিয়েছিল, অফিসিয়াল চিঠি অ্যাজ এ প্রাইম মিনিস্টার, যে তোমরা যে যেখানে আছো সেখানে ক্যাম্প বানিয়ে থাকো, তোমাদের আমরা কাজে লাগাবো, দেশ গড়ার কাজে তোমাদেরকে আমরা কাজে লাগাবো। বঙ্গবন্ধু 10 তারিখে আসলেন, 13 তারিখে উনি বললেন যে তোমরা যে যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। মানে 9 মাস যে লোকটা যুদ্ধ করলো, সে হাল ছেড়ে আসছিল, তাকে বল তুমি যে হাল ধরো, এখন তুমি যে কামার হয়ে যাও, তুমি যে জেলে হয়ে যাও, তোমার আর অস্ত্র ধরতে হবে না। দ্যাট ওয়াজ দ্য ব্লান্ডার। যারা দেশটা স্বাধীন করেছে 9 মাস জীবনটা দিয়ে, জীবনের রিস্ক নিয়ে, তাদের দিয়ে দেশ গড়াতে হতো। এখানেও একই জিনিস, যারা দেশটা স্বাধীন করেছে, আমি ভাই সরাসরি বলি, আমার কথা অনেকে বিশৃঙ্খলা খুঁজতে পারেন, যারা নিজের জীবনের মায়া না করে দেশ স্বাধীন করেছে, যারা জীবনের মায়া না করে যারা স্বৈরাচার মুক্ত করেছে, তারা এখন স্বৈরাচারে আমাদেরকে যে সার ডাকবে, এই দেশ চলবে না। বঙ্গবন্ধু এসে ওই আমলাদের দিয়ে, যারা 16 ডিসেম্বরের আগের দিন পর্যন্ত যারা নাকি পাকিস্তানকে সার্ভ করেছিল, 16 তারিখে তারা বাংলাদেশের লোক হয় নাই, তারা মনে প্রাণে এই দেশকে ঘৃণা করেছে, যে কারণে 3 বছরের মাথায় বঙ্গবন্ধুকে মরতে হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য মেইন কজ। এখানে একই জিনিস হবে। এই আমলারা এদের লক্ষ্য, এদের আদর্শ, এদের চিন্তা, এটাকে বিশ্বাসই করে, বাজার মনিটরিং এগুলো ছাড়া যাবে না, এদেরকে বিশ্বাসই করে না। এরা মনে করে যে আমি গাইড জন্য ভয় পেয়ে কিছু বলে না। 7 দিন 10 দিন যাক, যখন উত্তেজনা কমে যাবে দেখবেন এদের চেহারা কি হয়। এদের দিয়ে হবে না। এই ইয়াং পোলাপান যারা আছে, এদের মনে আর কিছু না থাক, যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, কিচ্ছু নাই। অভিজ্ঞতা যারা আছে আমাদের এখানে, ইউনুস সাহেব আছে, উনি চালাবে, থাকবে। এদের যে দেশপ্রেমটা, এটাকে কাজে লাগাতে হবে। এরা কি করবে? আচ্ছা, এরা কি সারা জীবন ছাত্র থাকবে? এরা কি সারা জীবন ছাত্র থাকবে? এটাই তো তাদের ট্রেনিং। তো তাদেরকে কাজে লাগান। এরা ঠিক আছে 8 ঘন্টা ডিউটি করার দরকার নেই, 2 ঘন্টা করে লাগান কাজে, তারা বাইরের সাথে কাজ করুক। আমার দরকার নেই ওই পরাজিততা, ওই পরাজিত ইউনিফর্ম আমার চাই না। ওরা দেশের কোনো কাজে লাগে না বলে প্রমাণ হয়েছে। 15 বছর দেশকে পিছন দিকে টাইনা রাখছে, এখন দেশ সামনের দিকে যাবে, কথা পরিষ্কার। এদের দিকে বিশৃঙ্খলা। শুনেন ভাই, মোদ্দা কথাটা বলি, আমি তো ওই সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি, আমি ওইটা ছাড়া কিছু ভাবতেই পারি না। ওর বাইরে যে কিছু একটা থাকতে পারে, এটা আমার মাথার চিন্তাতেই নাই। আমরা এতদিন কি মনে করছিলাম যে স্বৈরাচারের পতন ঘটাবো মিছিল কইরা, স্বৈরাচারের পতন ঘটাবো একটা বক্তৃতা দিয়া, বিবৃতি দিয়া, টকশো কইরা। স্বৈরাচারের পতন হয়েছে? হয় নাই। ওরা যে সিস্টেমে করছে, ওই সিস্টেমে তো আমি সিস্টেমই মনে করতাম না। আমি মনে করতাম যে বিরাট কাজ আমি করতেছি। ওরা দেখাইতেছে তুমি যেটা করতেছো তুমি সময় ক্ষেপণ করছো। কারণ ছাত্ররা তো রাস্তায় তাদের বুকের রক্ত, সবচেয়ে বড় কথা, তারা তো জীবন দিয়েছে। আরো কথা কি আমি বলে আসি ভাই, নতুন চিন্তা সেটা পুরানো দিয়ে হয় না। আপনি আমাকে সারাদিন বলেন, বুঝান, আমি বুঝবো না রে ভাই, কারণ আমি তো সিজনড হয়ে গেছি। ওরা তো নতুন করে চিন্তা করতে পারতেছে, ওদের চিন্তাকে অনার করতে হবে, এবং অনার করে আমি মনে করি ওদেরকে কাজে লাগাইতে হবে। প্রকৃত দেশপ্রেম ওদের মধ্যে। আমার মধ্যে বলেন ভাই তোমার প্রেমটা কি? আমার 1000 রকম প্রেম, বউর প্রেম, বাচ্চার প্রেম, পরকীয়া প্রেম, অনেক কিছু আছে। ওদের মধ্যে কিচ্ছু নাই দেশপ্রেম ছাড়া, ওদের মধ্যে কিচ্ছু নাই। কাজে ওদেরকে যদি আমি পরিচালিত করতে যাই, আমি যদি আমার জ্ঞান দিয়ে ওদেরকে সমৃদ্ধ করতে যাই, ওইটা হবে না, বরং ওদের নষ্ট করা হবে। ওদেরকে ওদের মধ্যে চলতে দেন। ধন্যবাদ আপনাকে সাইফুন নওয়াজ। কেউ বলছেন দেশে আসলে কোনো ট্রাফিক ব্যবস্থাই গড়ে উঠেনি দীর্ঘদিনে। এর কারণ কি? ছোট্ট করে যদি বলেন, আমরা সমাধানটা চাই, সমাধানটা এখন খুব দরকার। ওকে, যেটা হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে অনেকগুলো পরামর্শ দেওয়া হয়েছে। যেমন আপনার রাস্তা ট্রাফিক ব্যবস্থাপনা 3টা ইস্যু খুব জড়িত, রোড, যে ভেহিকেলটা চলবে সেটা, এবং ব্যবহারকারী। আপনি দেখেন রাস্তায় কিন্তু আমরা এখনো পর্যন্ত আলোচনা এসেছে ফুটপাথটা পথচারীকে দিতে পারি নাই, গণপরিবহনগুলোকে রাস্তায় কি দিতে পেরেছি, ছোট ছোট গলির মধ্যেও তো আপনার দোকানপাট বসায় একেবারে ইন্টারসেকশন। তো
এক কাউরান বাজারে 400 ফিটের রাস্তা, 400 ফিট, তার দুপাশে মানে সেখানে মনে করেন 150 মানে 10 ফিট রাস্তাও ব্যবহার করা যায় না। এটা কিন্তু কোনো কথা? একদম প্রাণ কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা গাড়ি আটকে থাকে। তো আমার মনে হয় যে এই জায়গাতে কিছু লেসন লার্ন আমাদের নেওয়া দরকার। যেমন একটা হচ্ছে ইন্টারসেকশনগুলোতে যাতে আমার চতুর্দিকে অন্তত 50 মিটার পর্যন্ত কোনো স্থাপনা না থাকে। বাস স্টপেজগুলো আমরা এখন তো ব্যবহার করতে পারছি না, মানে অভ্যস্ত করতে পারছি না। সেই জায়গা থেকে বাস স্টপেজগুলো তৈরি এবং সেখানে যাতে যাত্রী ওঠানামা করে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা, কারণ চালকেরও যাত্রী প্রয়োজন, যাত্রীরও কিন্তু বাস প্রয়োজন। সো দুজনকেই যদি এক জায়গায় আনতে পারি তাহলে ভালো। থার্ড হচ্ছে একটা ব্যাপার কি জানেন, আমার ধারণা ছাত্ররা ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে এটা অন্তত বুঝেছে ট্রাফিক পুলিশের কাজটা এত সহজও না। রোদে থেকে আমাদের যেরকম আমাদের যে চালকরা যেমন কথা শুনতে চায় না, এমন একটা বেয়ারা মানে পরিবেশ, লজিস্টিক নাই, এই পরিবেশে কাজ করাটাও কিন্তু একজন ট্রাফিক পুলিশ ডিফিকাল্ট খুব। আজকে সাইদ বা তারেক যারা আছে ওরা কিন্তু একসময় বিভিন্ন পেশায় যাবে, তার মধ্যে কেউ না কেউ পুলিশে আসবে। এই স্ট্রেংথটা নিয়ে একটা ছেলে পুলিশে এসে বা ট্রাফিক পুলিশিংয়ে এসে তাহলে কেন সে পরবর্তীতে আপনার আর সেটা পারে না? কেন পারেন? আমি অনেকের সাথে কথা বলেছি, কেউ বলে ভাই আমি যাকে গাড়িতে ফাইন করছি, আটকাচ্ছি, দিন শেষে দেখি আমার অনেক সিনিয়র বস তার সাথে বসে দেখা যাচ্ছে যে গল্প করছে, তাহলে আমি সেই মোটিভেশন আর পাই না। আমি অনেকে পুলিশ ডিপার্টমেন্টকে ডেফিনেটলি ভাই অনেক সময় জমি নিয়ে ঝগড়া হয়, কিন্তু মা অসুস্থ হলে কিন্তু দুইজনই কিন্তু চলে আসে, তো দেশটা তো মা, তাই না? তো এই জায়গা থেকে এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ পুলিশের কাজটাকে ছাত্রদের কাজ একসাথে যদি আমরা করতে পারি, যেমন কিছু কিছু কাজ হয়তো আমাদের সাপোর্ট দরকার আছে, পুলিশের কিছু কাজ স্টুডেন্ট আমাদের প্রয়োজন রয়েছে, এই জায়গা থেকে পুরোটা রিফর্ম করে যদি একটা মনিটরিং এ আনা যায়। এটা তো ফর টাইমিং, এটা তো সব সময় না। হ্যাঁ থাকতে পারে পাইলট, মানে আপনার ওই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কিংবা একটা আপনার কি যে লিডারশিপের জন্য তাদেরকে টাইম টু টাইম অবশ্যই সময়, ডেফিনেটলি অবশ্যই সময়। কিন্তু উন্নত বিশ্বে কিংবা যে সব দেশে এত সুন্দর ট্রাফিক সিস্টেম আছে, আমি যেমন বললাম পার্শ্ববর্তী কলকাতাতেই যা করে ফেলেছে, প্রতিটা জায়গায় ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা এবং ইউলুপ, যেটা পৃথিবী জুড়ে পরীক্ষিত প্রমাণিত। আমাদের দেশে ইউলুপকে করা হয়েছিল, কিন্তু সেটাকে ব্যর্থ করা হয়েছে। কারণ করা হয়েছে কারণ সে তার দুপাশে জায়গা রাখা হয়নি, গাড়ি ঘোড়ার মতো পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। অথচ বিশেষ করে মহাখালীতে সরকারের জায়গাকে রাতারাতি বিল্ডিং বানায় দেওয়া হয়েছে মনে হচ্ছে, মানে এবং সেখানে সেতু ভবন তৈরি করা হচ্ছে। এই সেতু ভবন তো তৈরি করার কথা ছিল না, অথচ সরকারের কত হাজার হাজার ভবন গত 10 বছরে তৈরি করা হয়েছে। আপনি বলেছেন ইউলুপটা নিয়ে আলোচনা করবেন, এমন উত্তরাতে এই ইউলুপ যখন হয়েছে, দেখেন উত্তরা ইউলুপটা যখন কিছুটা সাকসেস হয়েছে, এই সাকসেস নিয়ে কিন্তু আমরা মহাখালীতে করে ফেললাম। এখন বুঝতে হবে একই ঔষধ কিন্তু সব রোগীর জন্য প্রযোজ্য না। উত্তরা রাস্তাটা যেটা আপনি বলেছেন প্রশস্ততা রয়েছে, 6 লেন 12 লেন রাস্তা, সার্ভিস রোড রয়েছে। মহাখালী আবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 3 লেনের। মহাখালীতে তো দুপাশে ওখানে তো সেতু ভবন বানায় ওটা রাস্তাটা বন্ধ টার্মিনাল রয়েছে, থাকলেই তো এটা সাকসেসফুল হয়ে যেত। ফলে কিন্তু ওটা কাজ করে নাই। তাহলে একটা লেসন লার্ন হতে পারে পরবর্তীর জন্য যে, এবং ও শুধু তাই না, উত্তরে যেগুলো ভালো হয়েছে বলছি সেটা কিন্তু কিছুর পর বিআরটি প্রজেক্টের জন্য ভেঙে ফেলতে হলো, তার মানে সমন্বয়টা ছিল না। তাই একটা লেসন লার্ন হতে পারে যে কোনো প্রকল্প, আমাদের ঢাকা শহরটা পুরো আনপ্ল্যান্ড, এটা ধরে নিতে হবে। তাই যে কোনো প্রকল্প করার আগে আমরা তো র্যাঙ্কস ভবন ভেঙে ওখানে একটা রাস্তা তো অভিজ্ঞতা আছে, তাহলে সেতু ভবন কিংবা যেগুলো আমাদের এত বড় ট্রাফিককে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেখানে তো আমরা জায়গা বের করতে পারি, তখন সেগুলো ভেঙে ফেললেই তো আপনার ইউরোপের একটা বিশাল বড়, ওই যে বলা হচ্ছিল না যে 40,000 কোটি টাকা বছরে আমাদের লস হয় শুধু যানজটের কারণে। আর আমার যদি এই প্রশস্ত করার ফলে আমার যদি আপনার আরো 10,000 কোটি টাকা সেভ হয়, তাহলে তো সেটা ভালো কিনা? ডেফিনেটলি। এখন যেটা হচ্ছে আমি বারবার গুরুত্ব দিচ্ছি সমন্বয়টা খুব জরুরি, কারণ এই যে সেতু ভবন যে মানে আমাদের রাস্তার জায়গায়, এটা ডেফিনেটলি কারণ কথা ছিল সেটা আসে নাই। আপনি দেখেন ওই যে এই বনানীতে ওই যে বৈদেশিক এই যে আপনার যে একটা বড় সিরামিক ইটের বিল্ডিং বানায় ফেললো, ওই সড়ক মন্ত্রণালয় সবচেয়ে বড় ক্ষতি করছে, অথচ ওখানে কিন্তু একটা সুন্দর বাস বে করা যেত। এই সমন্বয়টা খুব জরুরি, এবং যে কোনো কাজ করার আগে একটা সার্ভে করাটা খুব প্রয়োজন। আদারওয়াইজ আমি সার্ভে করে শুধু হুইমজিক্যালি একটা ভালো হয়েছে র্যান্ডম আরেকটা ভালো হবে, এই কালচারটা বন্ধ না, ভালো করার মতো পরিবেশ তৈরি করতে হবে। ডেফিনেটলি। জি ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব এম.এ. সাইদ, একজন তরুণ শিক্ষার্থী হিসেবে আপনি কেমন গণপরিবহন ব্যবস্থা দেখতে চান? আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা কি উদ্যোগ কিংবা আপনারা নেবেন এবং কি প্রত্যাশা আপনাদের সরকারের কাছে? প্রথমত আমরা একটা বৈষম্যহীন সিস্টেমের দিকে আগাচ্ছিলাম, অর্থাৎ কোটার যে বিষয়টা এসেছিল
সেখানে আমরা বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটা থাকবে না। জি। তো গণপরিবহনটাও একটা ওয়ান কাইন্ড অফ কোটার মতো যদি আমি বলি, যে প্রাইভেট কারে যে যাচ্ছে, ব্যক্তিগত গাড়িতে যে যাচ্ছে, সে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছে, কিন্তু যে লোকটার পকেটে টাকা নেই সে হচ্ছে লক্কর ঝক্কর একটা বাসে উঠতে হচ্ছে, কিন্তু একই শহরে সে কিন্তু সেম সুবিধা কিন্তু পাওয়ার দিকে যাইতে পারতো যদি হচ্ছে গণপরিবহনটা ঠিক থাকতো। অর্থাৎ আমরা তো এই বৈষম্যহীন একটি রাষ্ট্রের দিকে ইনশাল্লাহ যাব। তাহলে আমার সাজেশন থাকবে, আমার প্রত্যাশা থাকবে যে আমরা হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতির দিকে না গিয়ে জনবান্ধব পরিকল্পনা এবং সাস্টেইনেবল যেটা হবে, পরিবেশ বান্ধব, জনবান্ধব এবং হচ্ছে সাস্টেইনেবল যেটা থাকবে, সাশ্রয়ী, এদিক দিয়ে হচ্ছে আমরা আগে আমাদের পরিবহনগুলোকে ঠিক করব। অর্থাৎ আপনি ঢাকা শহরে যে বাসগুলো চলে, এই বাসগুলোতে যেন মানুষের রুচি হয় ওঠার জন্য, মানুষের রুচি হয়। এখানে এখন আপনি বাসগুলোতে হচ্ছে এসি করে দিতে পারেন, বাসগুলোর সিটগুলোকে একটু আরামদায়ক করে দিতে পারেন। একজন প্রতিবন্ধী যেন, আমি যে বললাম নিরাপদ বাস কিংবা অনেক বাস আপনার ওইদিকে আপনার যাত্রাবাড়ি কিংবা আপনার নারায়ণগঞ্জ থেকে আসতো, এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেগুলো ছিল সেগুলো হারিয়ে গেল কিভাবে? মাফিয়া। হ্যাঁ, এই মাফিয়ার মাধ্যমে, এই সিন্ডিকেটের মাধ্যমে, এই মন্ত্রণালয়, এই অথরিটির মাধ্যমে। তাহলে আমরা যেহেতু রিফর্ম করব, তাহলে আমরা এই মন্ত্রণালয়, এই দপ্তরগুলোকে রিফর্ম করে আস্তে আস্তে আমাদের পরিবহন, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন হয়, আমার মন্ত্রণালয়ে কে বসে আছে এটা আমার দরকার হয় না। আমার দরকার হয় আমি যে গাড়িটাতে উঠবো সেই গাড়িটাতে আমি ঠিকমতো বসতে পারবো কিনা, আমি একজন রোগী, আমি এই গাড়িটা দিয়ে হসপিটালেই যাব, আমার স্বাস্থ্যটা ঠিক থাকবে কিনা। তার মানে আমি ওইটার দিকে আগাতে আমি সরকারকে হচ্ছে আহ্বান জানাবো। এবং সকল ধরনের সিন্ডিকেট যেটা হচ্ছে সরাসরি জনগণের সাথে যুক্ত, অর্থাৎ আমি বাসা থেকে বের হয়ে একটি গাড়িতে উঠবো, একটি গন্তব্যের দিকে রওনা হব, তার মানে আমাকে যে ট্রান্সপোর্টটি ব্যবহার করতে হবে সেই ট্রান্সপোর্টটি আমাকে পরিবেশ বান্ধব এবং হচ্ছে স্বাস্থ্য সম্মত করে দিতে হবে। তাহলে আমাকে হচ্ছে প্রথমত যে ভেহিকেলসগুলো রাস্তায় চলছে, এই লক্কর জক্কর, এই মুড়ির টিনগুলোকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে অথরিটির মাধ্যমে ফিটনেস, লাইসেন্স এবং হচ্ছে যে চালক থাকবে তারও স্বাস্থ্য। যেমন আমরা অনেক চালককে দেখি অ্যাডিক্টেড, কেন হবে সে অ্যাডিক্টেড? সে তো ওই লাইসেন্স যখন পরীক্ষা দেয় তখন তো সে ডোপ টেস্ট করে যায়, তাহলে তার কেন মনিটরিং থাকে না পরবর্তীতে? তাকে মনিটর করা, তাকে হচ্ছে স্বাস্থ্যবান রাখা, তার মাইন্ড এবং সব কিছু ঠিক রাখা। এবং যদি আপনি এটা পারেন যে ওই সিন্ডিকেট ভেঙে দিতে, তাহলে আর ওই শ্রমিকের উপর ওই প্রেশার থাকবে না যে তোমাকে দিন শেষে 5,000 টাকা আমাকে জমা দিতে হবে। তাহলে ওই চালক রাস্তায় ওভারটেক করে এই গাড়ির সাথে লাগিয়ে দেবে না এবং আমাদের জননিরাপত্তাও নিশ্চিত হবে। জি জি, আমি একটু কাঞ্চন ভাই আপনার কাছে জাস্ট 1 মিনিটে যদি বলেন আপনার বলতে চাচ্ছি, কারণ কথা আমার বলা হয়ে গেছে এবং যা কথা হয়েছে সেটা অলরেডি আমি উত্থাপন করেছি। সেটি হলো যে স্কুলের মধ্যে একটা ইউনিট, নিরাপদ একটা ইউনিট করতে হবে, আর সমন্বয়পূর্ণ একটি কমিটি বা যাই বলেন না কেন, অথরিটি বলেন না কেন, এই গণপরিবহন সরকারের আন্ডারে হতে হবে। এরকম ছেড়ে দিলে হবে না, তাহলে কখনোই শৃঙ্খলা আসবে না। সরকারের নিয়ন্ত্রণাধীন গণপরিবহন হতে হবে এবং এই যে একটার সঙ্গে আরেকটা যোগাযোগ, কানেক্টিভিটি, আরামদায়ক, সাস্টেনেবল, সাশ্রয়ী গণপরিবহন তৈরি করতে হবে। আর এই যে সমস্ত কিছুর জন্য এই যে আমি যে প্ল্যানটার কথা বলেছিলাম, যে একটা আইন, মানে নিরাপদ সড়কের জন্য যে আইনটা, সেটা পাশ করে এই অথরিটির কাছে এই আইনটা দিয়ে সড়ক এবং আমাদের যদি এগুলো ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ। এই যে মোড়ের ভিতর যে আপনার আগে তো শুধু রিকশা ছিল, মোটরসাইকেল বলছি তো, কিন্তু কোনো কিছু হয়নি। না, কিন্তু এখন তো করতে হবে। এখন এই যে সবাই আমাদের সামনে, আমি মানে কোনো মোড়ে যাওয়া যাচ্ছে না, মোড়গুলো সব অকুপাইড, যে গাড়িটা বামে যাবে সেটা কিন্তু যেতে পারে না। তো নিশ্চয়ই ভবিষ্যতে আবারও আপনাদের নিয়ে আমরা এই আলোচনা করব। না, এই আলোচনা আর করব না ইনশাআল্লাহ। এটা এখন কাজ হতে হবে, কিন্তু সমাধান হলে কিন্তু করব না, কিন্তু সমাধান না হলে পারে আমাদের ভালো আলোচনা করতে গেলে আমি সরকার গঠনের পরে আমরা এখনো কিন্তু ওই যে ভাই বললো যেটা, যে তাজউদ্দিন আহমেদের চিঠি ছিল তোমরা যে যে স্থানে আছো সেখানেই থাকো, কিন্তু বঙ্গবন্ধু এসে বললো তোমরা চলে যাও, পেশায় ফিরে যাও। আমরা কিন্তু এখনো পেশায় ফিরে যাচ্ছি না, আমরা স্টুডেন্ট, আমরা টেবিলে ফিরে যাচ্ছি না। আমরা কিন্তু এখনো দিনের বেলা সবগুলো ইনফরমেশন দেখতেছি, দেশের কোথায় কি হচ্ছে আমাদের কাছে যখন মেসেজ আসতেছে তখন আমরা এটাকে ফিক্স করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রটাকে সুন্দর করে গড়তে যত সময় লাগে
টেবিল ছেড়ে টেবিলে কম সময় দিয়ে হলেও এটাই থাকবো। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন শুধুমাত্র ব্যবস্থাপনাগত ত্রুটি এবং নৈরাজ্য দূর করে নগরীর যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ কেউ কানে তোলেনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। নগরবাসী আশা করছেন এবার নগরীর পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আসবে, আর কাঙ্ক্ষিত সেই পরিবর্তন আনতে হলে সড়ক এবং সড়ক অবকাঠামো নির্মাণে গণপরিবহনকে প্রাধান্য দিতে হবে। বাস রুট রেশনালাইজেশন দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে রাজধানী ঢাকা সহ বড় নগরগুলোয় গণপরিবহন ব্যবস্থা রাষ্ট্রীয়করণ করতে হবে। দ্রুততম সময়ে ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের জন্য অবারিত করতে হবে। পুরো নগরে একটি ফুটপাত নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। গণপরিবহনকে ঘিরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দিতে হবে। সড়কে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি মডেল তৈরি করতে হবে। ছাত্রদের সমন্বয়ে একটি মনিটরিং সেল তৈরি করা যেতে পারে। দেশের ট্রাফিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করতে হবে। সড়ক ও গণপরিবহনকে ঘিরে যারা এতদিন দুর্নীতি করে আসছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। নগর পরিবহনকে ঘিরে নগরবাসীর যে বৈষম্য শিকার হচ্ছে তা দূর করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।